স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি এই সাবজেক্টের নাম তো আমরা সবাই শুনেছি। আমাদের সিএসসি ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, আর এটা অনেকের কাছে খুবই কঠিন একটা সাবজেক্ট মনে হয়। তো এখানের মধ্যে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি দুইটা আলাদা আলাদা পার্ট থাকে। তো আজকে আমরা দেখব প্রবাবিলিটি। স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটি এই সাবজেক্টের পুরোটাই, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটির মধ্যে যত টপিক আছে সবগুলা কিন্তু আমি হচ্ছে ধাপে ধাপে নোটস প্লাস হচ্ছে বুঝিয়ে দিব, আর পরীক্ষায় যে ধরনের কোয়েশ্চেন আসে সবগুলাই হচ্ছে করাবো, ওইভাবেই করাবো। সুতরাং আপনারা হচ্ছে টেনে টেনে আসলে ভিডিও দেখে লাভ নেই, যা দেখবেন। আমি তো নোটটা হচ্ছে যাদের পিডিএফ প্রয়োজন হবে তারা আমাকে হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে নক করবেন, আমি ওখানে দেওয়ার চেষ্টা করব। আর এমনিতে ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে আশা করি আর কোনো কঠিন লাগবে না। তো প্রথমে দেখেন প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাব্যতা, যেটা আমরা ইন্টারমিডিয়েটে কিন্তু পড়েছিলাম। তো এখানে সম্ভাব্যতা হলো মূলত যে, অর্থাৎ প্রবাবিলিটি হলো গণিতের এমন একটা শাখা যা কোনো ঘটনা, অর্থাৎ যেটা হচ্ছে এই যে আমরা দেখি এখানে প্রবাবিলিটি ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ এটা কি গণিতের একটা শাখা, ঠিক আছে। দ্যাট মেজার্স দ্য লাইকলিহুড অফ অ্যান ইভেন্ট অকারিং, অর্থাৎ কোনো ঘটনা ঘটার সম্ভাবনা বা সম্ভাব্যতা নির্ণয় করা, সেটাকেই বলা হয় প্রবাবিলিটি, ঠিক আছে। দ্য ভ্যালু অফ প্রবাবিলিটি অলওয়েজ লাইস বিটুইন 0 and 1, অর্থাৎ প্রবাবিলিটি এর মান সর্বদা আমাদের 0 থেকে 1 এর মধ্যে হয়ে থাকে, 0 থেকে 1 এর মধ্যে। যদি কোনো অসম্ভব ঘটনা হয়, যেটা হওয়া সম্ভব না, তখন আমাদের প্রবাবিলিটির মানটা হয় 0। আর যদি কোনো নিশ্চিত ঘটনা হয়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, এই ধরনের কোনো নিশ্চিত বা চিরন্তন সত্য যেই ঘটনাগুলো, এগুলোর ক্ষেত্রে আমাদের সম্ভাব্যতা প্রবাবিলিটির মানটা কত হবে? 1 হবে সব সময়ই এটা। এরপরে আমরা দেখি ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি অর্থাৎ হচ্ছে এটার ধ্রুপদী সংজ্ঞা যেটাকে বলা হয় আর কি। তো দ্য ক্লাসিক্যাল ডেফিনেশন অ্যাপ্লাইজ হোয়েন অল আউটকামস আর ইকুয়ালি লাইকলি, অর্থাৎ মূলত ক্লাসিক্যাল বা থিওরিটিক্যাল যেটাকে বলা হয়, থিওরিটিক্যাল সম্ভাবনা মূলত তখন ব্যবহার করা হয় যখন সব যা সম্ভাব্য ফলাফল থাকবে সবগুলো সম্ভাবনার মান যদি ইকুয়াল হয়, অর্থাৎ সমান যদি হয়, তখন আমাদের কি ব্যবহার করা হয়? ক্লাসিক্যাল ডেফিনেশনটা অ্যাপ্লাই করা হয়। এরপর আমরা সূত্রটা দেখি, ফর্মুলাটা দেখি। ফর্মুলা হচ্ছে পি অফ ই ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকামস ডিভাইডেড বাই কি টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস, অর্থাৎ অনুকূল ফলাফলের সংখ্যা, যে সম্ভাবনার যে সংখ্যাটা অনুকূল ফলাফলের ডিভাইডেড বাই কি হবে? মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা, ঠিক আছে। অনুকূল আর মোট ফলাফলের সংখ্যা, এটা কি হবে? আমাদের যে ক্লাসিক্যাল, ঠিক আছে, ক্লাসিক্যাল ডেফিনেশনটা অর্থাৎ থিওরিটিক্যাল প্রবাবিলিটিটা আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের ইকুয়াল হবে, তখন আমরা কি ব্যবহার করে থাকি? ক্লাসিক্যাল বা থিওরিটিক্যাল প্রবাবিলিটি বের করে থাকি, যেটার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকামস ডিভাইডেড বাই টোটাল নাম্বার, অর্থাৎ অনুকূল ফলাফলের সংখ্যা ডিভাইডেড বাই মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আমি এটা আসলে পুরো আপনাদের জন্য নোটস তৈরি করেছি, এজন্য যা যা করাবো সবগুলাই কিন্তু এর মধ্যে থাকবে। তো প্রথমে দেখেন এ ফেয়ার ডাইস রোল্ড, প্রথমটা দেখেন, অর্থাৎ হচ্ছে একটা, যেটা আমরা ফেয়ার ডাই অর্থাৎ সুষম যে পাশাগুলা থাকে, ঠিক আছে, এগুলো একটা যদি নিক্ষেপ করা হয়, একটা পাশা নিক্ষেপ করা হলো, সুষম মানে কি যেগুলো সমান বোঝায় আর কি, এরকম একটা কি করা হচ্ছে? পাশা নিক্ষেপ করা হলো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং 4, ঠিক আছে। পাশা মানে কি বলেন তো? আমরা ধরে নিতে পারি সেটা ওই যে আমরা যে কি বলে এটাকে, ছক্কা বা লুডো খেলার জন্য আমরা যে হচ্ছে ডাইটা ইউজ করতাম, সেটা। তাহলে এটাতে আমাদের কত পর্যন্ত থাকে? 1 থেকে 6 পর্যন্ত থাকে, ঠিক আছে, 1 থেকে 6 পর্যন্ত। তো আমাদের এখানে বলা হয়েছে যে অনুকূল ফলাফল তো 4, ঠিক আছে, 4 পাওয়ার সম্ভাবনা কত? একটা যদি ছক্কার ভা হচ্ছে কি নিক্ষেপ করা হয়, এখানে ডাই বলা হয়েছে, যেটাকে বলা হয় পাশা, এই পাশা যদি নিক্ষেপ করা হয় তাহলে আমাদের 4 পাওয়ার সম্ভাবনা কত? তো আমাদের তাহলে ফেভারেবল আউটকামস কত হবে? অনুকূল ফলাফলের সংখ্যা কত হবে? 4। আর টোটাল আউটকামস কত? 1 থেকে 6 আমরা জানি, যেহেতু একবার নিক্ষেপ করা হয়েছে, তার মানে 1 থেকে 6, আর এখানে আউটকামস কত? 1, 4 আর কি, যেটা কতবার হবে? একবার। আর এখানে কত? 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে মোট ফলাফলের সংখ্যা কত? 6। তার মানে 4 পাওয়ার সম্ভাবনাটা কত হবে? 1/6 হবে। এরপর আরেকটা এক্সাম্পল দেখি আমরা।
দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। A card is drawn from a standard deck of 52 cards. অর্থাৎ হচ্ছে আমরা যে কার্ড 52টা তাসের একটা যদি ডেক থেকে আমরা একটা তাস তুলি আর কি, একটা তাস যদি তোলা হয়, find the probability of drawing a king. কিং পাওয়ার রাজা, ঠিক আছে, কিং পাওয়ার সম্ভাবনা কত নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের এই যে যে তাসের 52টা কার্ডের মধ্যে আমাদের 4টা রাজা থাকে, ঠিক আছে, তাহলে কিং দেয়ার আর 4 কিংস। এখন 52টা তাসের মধ্যে আমাদের যদি 4টা রাজা থাকে আর টোটাল কার্ড কয়টা 52টা, তাহলে আমাদের সম্ভাবনার মান কত আসবে? ওই যে অনুকূল ফলাফলের সংখ্যা ডিভাইডেড বাই মোট ফলাফলের সংখ্যা, তাহলে কত আসবে? ভাগ করে 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 4 দিয়ে 52কে ভাগ করলে 1/13। এন্ড এবার এটার সুবিধাটা দেখি আমরা। সুবিধা হচ্ছে মূলত অ্যাডভান্টেজেসটা ইজি টু ক্যালকুলেট, ঠিক আছে, হিসাব করা সহজ, অ্যাকুরেট হয় এন্ড আউটকামস আর ইকুয়ালি লাইকলি। অর্থাৎ অ্যাকুরেট কখন হয়? যখন সব ফলাফলের সম্ভাবনার মান সমান থাকে তখন এটি সবচেয়ে নির্ভুল আসে আর কি। আবার কিছু লিমিটেশনস আছে, সীমাবদ্ধতাও কিন্তু আছে। শুধু আমরা হচ্ছে কি বলে অ্যাডভান্টেজেসটা পাবো তা তো হয় না, লিমিটেশনসটা দেখি। লিমিটেশন হচ্ছে মূলত ক্যান নট বি ইউজড ইফ আউটকামস আর নট ইকুয়ালি লাইকলি, ঠিক আছে, যখন মূলত যদি সব ফলাফলের সম্ভাবনা যদি সমান না হয় তাহলে এই সংজ্ঞা কিন্তু প্রযোজ্য নয়। আমরা যেটা বের করেছি সেটা প্রযোজ্য নয় কখন? যদি সব ফলাফলের সম্ভাবনার মান সমান যদি না হয়। আচ্ছা, এরপর এবার দেখি রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডেফিনেশন। এবার সেকেন্ড হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডেফিনেশন, যেটাকে বলা হয় আপেক্ষিক, ঠিক আছে, আপেক্ষিক। আর ফ্রিকোয়েন্সি মানে তো আমরা জানি ডেফিনেশন। তো এখন প্রবাবিলিটি ইজ এস্টিমেটেড ফ্রম অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টস। এটা হচ্ছে মূলত বাস্তব পরীক্ষার ফলাফলের উপরে ভিত্তি করে আমাদের হচ্ছে প্রবাবিলিটিটা বের করা হয়। অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টস মানে বাস্তব পরীক্ষা থেকে, ঠিক আছে, পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে কি করা হয়? প্রবাবিলিটি নির্ণয় করা হয়। কারণ ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে আমাদের পি অফ ই ইকুয়াল টু হচ্ছে কোনো ঘটনা যতবার ঘটতেছে সেটা ডিভাইডেড বাই হচ্ছে মোট পরীক্ষার সংখ্যা হবে। তো আমরা দেখি এখানে হচ্ছে এই যে পি অফ ই ইকুয়াল টু নাম্বার অফ টাইমস ইভেন্ট অকার্স, অর্থাৎ ঘটনাটি যতবার ঘটেছে ডিভাইডেড বাই কি হবে? মোট পরীক্ষার সংখ্যাটা, টোটাল নাম্বার অফ ট্রায়ালস। যেহেতু এটা বাস্তব একটা এক্সপেরিমেন্টের উপর হচ্ছে ভিত্তি করে প্রবাবিলিটিটা নির্ণয় করা হয়, তো যতবার আমাদের হচ্ছে আমরা কি করি কোনো একটা এক্সপেরিমেন্ট বারবার কি করতে থাকে? ট্রায়াল দিতে থাকে, যাতে আমরা অ্যাকুরেট একটা অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা যাতে পাই। সেজন্য এখানে বলা হয়েছে নাম্বার অফ টাইমস অফ ইভেন্ট অকার্স, অর্থাৎ ঘটনাটি যতবার ঘটেছে আর টোটাল ট্রায়ালস ভাগ করলে আমরা প্রবাবিলিটির ভ্যালু পাবো। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এক কয়েন ইজ টসড 100 টাইমস, অর্থাৎ একটি কয়েন 100 বার যদি ছোড়া হয়, হেডস অ্যাপিয়ার 58 টাইমস। 100 বার আমি যদি একটা কয়েন কি করতে থাকি, নিক্ষেপ করতে থাকি, তাহলে আমার হচ্ছে হ্যাট এসেছে 58 বার, ঠিক আছে, হ্যাট এসেছে 58 বার, তাহলে আমার এখানে সম্ভাবনাটা কত হবে? পি অফ, আমি হ্যাট যেহেতু হ্যাটের সম্ভাবনা সেজন্য এইচ দিচ্ছি এখানে, ইকুয়াল টু কত হবে? আমার কতবার নিক্ষেপ করা হয়েছে একটা কয়েন? 100 বার। কি বলা হয়েছে? এটা টোটাল নাম্বার, ঠিক আছে, ট্রায়াল নাম্বার। এটা কতবার? 100 বার। আমি ঘটনা ঘটেছে কয়বার? 58 বার। তাহলে তখন আমাদের প্রবাবিলিটির ভ্যালুটা কত আসবে? 0.58। এখন এখানে একটা কথা, সেটা হচ্ছে যদি অসীম সংখ্যক বার পরীক্ষা করা হয় তাহলে কিন্তু রিলেটিভ যে ফ্রিকোয়েন্সির প্রবাবিলিটি, প্রকৃত প্রবাবিলিটির কাছাকাছি কিন্তু বোঝা যায়, অর্থাৎ অসীম অনেকগুলো এক্সপেরিমেন্ট করা লাগবে। তো এটারও কিছু সুবিধা অসুবিধা আছে, সেটা আমরা একটু দেখি, জেনে নিই। পুরা আমি যা যা লাগবে সব দিচ্ছি এখানে। এই যে এখানে ইফ উই টস ইনফিনিটলি মেনি টাইমস, অর্থাৎ আমরা যদি কি বলেছিলাম আমি, এখানে অসীম সংখ্যক বার যদি পরীক্ষা করা হয়, ঠিক আছে, তাহলে আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচেস দ্য ট্রু প্রবাবিলিটি, রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা প্রকৃত যে প্রবাবিলিটি হবে তার কাছাকাছি পৌঁছে যায়। তো সুবিধা দেখি, অ্যাডভান্টেজেস ইউজফুল ইন রিয়েল লাইফ এক্সপেরিমেন্টস, এটা আমাদের কি করা হয়? বাস্তব জীবনের পরীক্ষায় কিন্তু এটা ব্যবহার করা হয়। ওয়ার্কস ইভেন হয় অ্যান্ড থিওরিটিক্যাল, আমরা আসলে যে সাবজেক্টগুলো পড়ি ম্যাক্সিমাম আমাদের ক্লাসে দেখা যায় কি আমরা শুধুমাত্র পড়তেছি, এটা সুবিধা কি অসুবিধা কি কেন পড়তে হবে এসব মানে আমাদেরকে আসলে বলা হয় না, অনেকে হচ্ছে যে এইসব বিষয়ে জানে না, সেজন্য আমি এইগুলো অ্যাড করেছি এখানে। অ্যাডভান্টেজেসটা ইউজফুল ইন রিয়েল লাইফ এক্সপেরিমেন্টস, ওয়ার্কস ইভেন হয় ইন থিওরিটিক্যাল প্রবাবিলিটি ইজ আননোন, অর্থাৎ যখন আমরা যে তাত্ত্বিক
প্রবাবিলিটি অর্থাৎ থিওরি যে এটা পড়ি থিওরিটিক্যাল যে সম্ভাবনা সেটা যদি আমাদের জানা না থাকে তখন আমরা এটি ব্যবহার করে থাকি আর কি। আচ্ছা, এটারও অবশ্যই লিমিটেশনস আছে, প্রত্যেকটার মূলত একটা সুবিধা একটা অসুবিধা থাকে। তো লিমিটেশনসটা আমরা দেখি, ডিফারেন্ট এক্সপেরিমেন্টস মে প্রডিউস স্লাইটলি ডিফারেন্ট প্রবাবিলিটিস, অর্থাৎ ভিন্ন ভিন্ন পরীক্ষায় আমাদের প্রবাবিলিটির মান কিছুটা ভিন্ন হতে পারে। এটা কিন্তু আমরা সবাই জানি, ভিন্ন ভিন্ন পরীক্ষায় স্বাভাবিকভাবেই আমাদের কি হইতে পারে, একটু মান ভিন্ন হইতে পারে। এরপরে এবার আসি অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি, যেটাকে স্বতঃসিদ্ধ সংজ্ঞা বলা হয়। দিস ডেফিনেশন ওয়াজ ইন্ট্রোডিউসড বাই কলমোঘরভ। এখানে দেখি এরপরে এই সংজ্ঞাটিতে কি বলা হয়েছে, মূলত তিনটি মৌলিক স্বতঃসিদ্ধ এর উপর ভিত্তি করে গঠিত হয় এটা। তো এখন এগুলো কি কি দেখি, এই যে প্রবাবিলিটি ইজ বেসড অন থ্রি এক্সিওম 1, প্রথমে তিনটের উপর ভিত্তি করে এটা কিন্তু গঠিত হয় বলা হয়েছে। তো প্রথমটা হচ্ছে প্রবাবিলিটি কখনো ঋণাত্মক হয় না, প্রবাবিলিটি ইজ নেভার নেগেটিভ। ঠিক আছে, প্রবাবিলিটি কখনো ঋণাত্মক হবে না, কারণ আমরা জানি যে 0 থেকে 1 এর মধ্যে হইতে হবে, হয় 0 থেকে বেশি কম এগুলো হইতে পারবে, 1 এর মধ্যে থাকতে হবে, কম হইতে পারবে না, সরি কম হলে তো সেটা নেগেটিভ হয়ে যাবে। তো এখানে বলা হয়েছে তিনটা এক্সিওমের উপর ভিত্তি করে যেহেতু গঠিত হয়, তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রবাবিলিটি ইজ নেভার নেগেটিভ, অর্থাৎ প্রবাবিলিটির ভ্যালু অলওয়েজ 0 সমান বা 0 থেকে বেশি হইতে হবে। এরপর এক্সিওম 2টা দেখি, দি প্রবাবিলিটি অফ দ্য স্যাম্পল স্পেস ইজ 1। এটা হচ্ছে সম্পূর্ণ যে আমাদের স্যাম্পল স্পেস থাকবে এর প্রবাবিলিটি সম্পূর্ণ কত হবে, টোটাল প্রবাবিলিটির ভ্যালু আমাদের কত হবে, অলওয়েজ 1 হবে, এটা আমরা সবাই জানি। এরপর 3 নম্বর এক্সিওমটা আমরা দেখি, 3 নম্বর এক্সিওমটা হচ্ছে ইফ টু ইভেন্টস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটা দেখি 3 নম্বরটা হচ্ছে যদি দুটি ঘটনা পরস্পর আর কি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, দুটি ঘটনা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় অর্থাৎ একসাথে যদি ঘটতে না পারে, ঠিক আছে, তাহলে আমরা তখন পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি, অর্থাৎ দুইটা ঘটনা যেটা হচ্ছে একসাথে ঘটবে না, ঘটতে পারে না পারে, তখন মিউচুয়ালি যদি এক্সক্লুসিভ হয় তখন আমরা পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি লিখতে পারি, পি অফ এ, অর্থাৎ আলাদা আলাদা পসিবিলিটি বের করে টোটাল করতে হবে আর কি। এবার একটা হচ্ছে এক্সাম্পল দেখি আমরা, এখনো আমরা একটা ডাইয়ের দেখবো, রুলিনের ডাই, অর্থাৎ একটা যদি পাশা নিক্ষেপ করা হয়, এই যে রুলিনের ডাই একটা পাশা নিক্ষেপ করা হলে লেট এ ইকুয়াল টু হচ্ছে গেট ইন 1, বি ইকুয়াল টু গেট ইন 2, অর্থাৎ এ ইকুয়াল টু 1 পাবো আর বি ইকুয়াল টু 2 পাচ্ছি, এই দুটি ঘটনা একসাথে করতে পারতেছে না, তার মানে আমাদের এটা কি হচ্ছে, যেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে, ঠিক আছে, দুইটা ঘটনা একসাথে হবে না। মিউচুয়ালি যদি এক্সক্লুসিভ হয় তখন আমরা কি সম্ভাবনা কিভাবে বের করি, ওই যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু আমাদের কি করতে হবে, আলাদা প্রথমে এটা কি বলেছে এখানে 1 পাচ্ছে একবার আর একবার 2 পাচ্ছে, তার মানে দুইটাই কি একটা একবার ঘটনাটা হয়েছে, টোটাল ঘটনা কত 6, মানে পাশে নিক্ষেপ করতেছে, এখন আমার টোটাল কতটা হইতে পারে, 6টা হইতে পারে কিছু, তার মধ্যে একটা 1 পাচ্ছে একবার আর একবার পাচ্ছে 2, তার মানে 1/6 আর 1/6 হবে। এখানে আবার 2 বসাতে যায় না, কারণ 2 এটা তো একবারই উঠছে, আমার হচ্ছে কতবার হয়েছে ঘটনাটা, কতবার ঘটছে সেটাই আমাদের লাগতেছে, কত নাম্বার বা কত সংখ্যা এটা না, মানে মূলত কয়বার ঘটনাটা হয়েছে, ঠিক আছে। তো এই জন্য 2 এটা কয়বার উঠছে, বি তে একবার উঠছে, যার কারণে কি হয়েছে আমার পি অফ এ ইকুয়াল টু 1/6, আবার পি অফ বি ইকুয়াল টু কত 1/6, তো টোটাল করলে কত হয় 1/3 হবে, যেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় তখন আমরা সম্ভাবনা এভাবে বের করব। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি বলেছিলাম, দুইটি ঘটনা মূলত একসাথে ঘটতে পারে না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আমরা দেখি এডিশন রুল অফ প্রবাবিলিটি, যেটাতে মূলত আমরা যোগের সূত্র ব্যবহার করে আর কি সম্ভাবনার ভ্যালুটা বের করি। তো দিস রুল ফাইন্ডস দ্য প্রবাবিলিটি অফ এ অর বি ওকারিং, অর্থাৎ এই সূত্র ব্যবহার করা হয় মূলত এ অথবা বি ঘটনার, এই যে এ অথবা বি এর ঘটার সম্ভাবনা নির্ণয়ের জন্য, এ অথবা বি ঘটার সম্ভাবনা নির্ণয়ের জন্য। তো আমি এখানে একটা হচ্ছে খেয়াল করেন, এখানে হচ্ছে আমি একটা যে গ্রাফ দিয়েছি, যেটাতে কি করেছে একটা এ আর এই অংশটুকু সম্পূর্ণ কি হবে বি, মাঝখানে আমি কত দিয়েছি দুইটাই আমার যে অংশটুকুতে, ঠিক আছে, যে অংশটুকুতে মিলিত হচ্ছে দুইটাই, সেখানে আমার ভ্যালু আসছে কত 0.20। তার মধ্যে একটা জিনিস দেখেন, আমার আগে ফর্মুলাটা দেখেন, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হবে কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, যেটা এ ইন্টারসেকশন বি কোনটা, পি অফ এ, এই যে এটার সম্ভাবনা আর এটার সম্ভাবনা দুইটার মাঝখানে যেটা আমাদের কি হচ্ছে, যেটা মিল আছে, ঠিক আছে, নির্দিষ্ট ছেদ করতেছে একটা জায়গায়, এইটা হচ্ছে আমার ইন্টারসেকশন বি। তো এটার ভ্যালুটা কত বলা হয়েছে 0.20, এখানে দেওয়া আছে, আমি দিয়েছি পি অফ এর ভ্যালুও দেওয়া আছে, পি অফ বি এরও দেওয়া আছে, তাহলে পি অফ এ ইউনিয়ন বি সেটা
ভ্যালু আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, এই ধরনের যদি কোনো গ্রাফ দেওয়া থাকে অর্থাৎ যদি মূলত এ আর বি ঘটনা ঘটার সম্ভাবনা যদি বের করতে বলা হয় এডিশন রুলের মাধ্যমে, ঠিক আছে, এডিশন রুল মাধ্যমে, তখন আমাদের এইভাবে করতে হবে। আবার জেনারেল ফর্মুলা আছে, তো জেনারেল ফর্মুলা এই যে আমরা যেটা এখানে করেছি আর কি, ফর্মুলাটা ওটা আর ইয়ে করার দরকার নেই। এরপরে দেখি এবার এই যে জেনারেল ফর্মুলা আমরা যেটা এখানে দেখেছি ওইটাই। এবার ইফ এ এন্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইফ এ এন্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, আমরা কিন্তু মিউচুয়ালি যখন এক্সক্লুসিভ তখন আমাদের ফর্মুলাটা আমরা কি দেখেছিলাম, এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস বি, এই দুইটা যোগ করেছিলাম না। মূল ফর্মুলাটা হচ্ছে আমাদের এটা, যখন এক্সক্লুসিভ হয় তখন মূলত এই ভ্যালুটা জিরো হয়ে যায়, যার কারণে আমরা ওটা লিখি না। এবার বুঝতে পারছেন আমাদের মূল সূত্র হচ্ছে এটা, কিন্তু যখন আমরা এক্সক্লুসিভ হয় তখন আমাদের এই অংশটুকু কি হয়, জিরো হয়, অর্থাৎ একসাথে ঘটতে পারে না। এটা তো আমাদের একসাথে ঘটেছে, মাঝখানে একটা নির্দিষ্ট অংশ ছেদ করেছে, এই জন্য আমাদের এই অংশটুকু লেখা হয়েছে যখন মিউচুয়াল এক্সক্লুসিভ হবে না। কিন্তু যখন মিউচুয়াল এক্সক্লুসিভ হবে তখন এটা কি হবে, জিরো হবে। মানে এটা দুইটা এইভাবে হবে আর কি, আলাদা আলাদা হবে, যেটার কারণে এখানে তো কোনো কিছু ছেদ করতেছে না একটা একটার সাথে। এই যে এরকম একটা নির্দিষ্ট কমন একটা আমরা স্পেস পাচ্ছি না, যার কারণে আমাদের কি হবে, অংশটুকু জিরো হয়ে যাবে। ইন্টারসেকশন বি এর সম্ভাবনার মানটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এই কারণে পি অফ আই ইউনিয়ন বি যখন মিউচুয়াল এক্সক্লুসিভ তখন এডিশনাল রুলটা কি করে, পি অফ আই প্লাস পি অফ বি, এটা ব্যবহার করা হয়। এবার একটা এক্সাম্পল দেখি আমরা, এক্সাম্পলটা এই যে এক্সাম্পল, এ ডাই ইজ রোল, একটা পাশা নিক্ষেপ করা হলো, ফাইন্ড প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার অর এ নাম্বার গ্রেটার দেন 4, অর্থাৎ যদি একটা পাশা নিক্ষেপ করা হয় মূলত ইভেন নাম্বার মানে তো জোড় সংখ্যা, অথবা 4-এর বেশি সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এখন একটা পাশা যদি নিক্ষেপ করা হয় 1 থেকে 6 এর মধ্যে, আমাদের হচ্ছে জোড় সংখ্যা কত কত হবে, 2 4 6, এই যে ইভেন নাম্বারস গুলো কত কত, 2 4 6। ঠিক আছে, আবার বলা হয়েছে an even number or a number greater than 4, অর্থাৎ 4 এর থেকে বড়। ইভেন নাম্বার 4 এর বেশি সংখ্যা পাওয়া, এখানে বলা হয়েছে জোড় সংখ্যা, ইভেন নাম্বার অথবা 4 এর বেশি সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। তো আমি ইভেন নাম্বারটা লিখেছি, এবার 4 এর বেশি আছে কত, 5 আর 6। ঠিক আছে, 5 আর 6। তো প্রথমে এই অংশটুকুকে যদি আমি ধরি পি অফ এ ইকুয়াল টু, এখানে কত হবে, এখানে আমার সংখ্যা পাচ্ছি কতটা, 3টা, আমার টোটাল সংখ্যা কত 6, তার মানে এখানে এই ভ্যালু পি অফ এ এর মানটা প্রথম ঘটনাটার মান কত পাবো, এখানে পাবো 1/2। ঠিক আছে, 1/2। এরপরে 5 4 এর চেয়ে বেশি বলা হয়েছে, তখন কয়টা সংখ্যা পাচ্ছি আমরা, 2টা, যেটা কি হবে 2/6, তার মানে এখানে কত হবে, 2 দিয়ে এটা ভাগ করলে উপরে 1 নিচে কত 3, এখানে কত পাচ্ছি 3। তো এবার টোটাল আমাদের যে সম্ভাবনার মান অর্থাৎ পি অফ আই ইউনিয়ন বি এর মানটা কত হবে, তাহলে দুইটা ঘটনা যেহেতু আলাদা আলাদা, আমাদের এটা কি হচ্ছে, একসাথে কিন্তু এটা ঘটতে পারতেছে না, যার কারণে ওই যে দুইটা তো আলাদা আলাদা, একটা ইভেন নাম্বার বলেছে আরটা 4 এর থেকে বেশি বলেছে। তো এখানে কি হবে, আমাদের 1 পি অফ এ প্লাস পি অফ বি, তাহলে পি অফ এর ভ্যালুটা কত পেয়েছি, 1/2 পেয়েছি প্রথম ঘটনাটা, দ্বিতীয় ঘটনার সম্ভাবনা কত পেয়েছি, 1/3। তাহলে এই দুইটা কত হবে, 2 আর 3 গুণ করে 6, উপরে কত হবে, উপরে হচ্ছে এখানে 2 দিয়ে 6 কে ভাগ করলে কত পাবো, 3, প্লাস এখানে 3 দিয়ে 6 কে ভাগ করলে কত পাবো, এখানে 2 পাবো, তার মানে এখানে কত হবে, 5/6। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয়েছে, সরি, সেটা হচ্ছে আমাদের find probability of getting an even number or a number greater than 4, দুইটা আলাদা আলাদা ঘটনা, এটা তো মিউচুয়ালি হয় নাই, তো এটা হচ্ছে কি হবে, আলাদা আলাদা ঘটনা। তো এখানে আলাদা আলাদা যেহেতু ঘটনা, এখানে আমাদের পি অফ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা কত হবে, আরেকটা যেটা বাকি ছিল 2 4 6, আরেকটা কত, এখানে 5 6 আসছে। ঠিক আছে, আমাদের হচ্ছে এখানে পি অফ ইন্টারসেকশন বি এর মানটা কত হবে, যে একবার, আরেকটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একবার ঘুরতে পারে, তো 1/6 হবে এখানে। তাহলে আমাদের টোটাল কত হবে, পি অফ আই ইউনিয়ন বি, পি অফ আই প্লাস পি অফ বি, এখানে মাইনাস পি অফ ইন্টারসেকশন বি দিতে হবে, যেটা -1/6। তাহলে এখানে আমার ভ্যালুটা কত আসবে, এখানে 5/6, এখানে -1/6, বি করলে কত হয়, আমাদের এখানে 6 যদি হয় এই অংশটুকুর মধ্যে, তাহলে এখানে কত আসবে, 5, তারপর এখানে কত 6, আর এখানে 6, আর আচ্ছা 4/6, তাহলে কত হচ্ছে, 2/3 হচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এরপরে দেখি কন্ডিশনাল প্রবাবিলিটি।
কমন যে আউটকাম মূলত এখানে এই দুইটার মধ্যে, মানে আমরা ওই যে পি অফ এ ইন্টারসেকশন মানে কি মূলত কমন যেটা থাকে, তো এখানে আমাদের এই দুইটার মধ্যে কমন আউটকাম ছিল কয়টা, একটা, যার কারণে 1/6 হয়েছে। এটা একটু বুঝলেই হচ্ছে, আবার ওইখানে হয়তো বা নাও বুঝতে পারেন, সেজন্য কমন যেটা আউটকাম দুইটার মধ্যে আমরা দেখবো কমন আউটকাম আছে কিনা, যদি থাকে তার মানে সেটা কত, একটাই আছে সংখ্যা, তো 1/6 হবে, যেটা পি অফ ইন্টারসেকশন বি এর ভ্যালু। তো আমি এখানে ম্যাথটা করে দিয়েছি, যেটা এই যে এখানে করে দেখানো হয়েছে। আচ্ছা, এটা আমার এখানে এই যে ভ্যালুটা 2/3 আসছে। এবার কন্ডিশনাল প্রবাবিলিটিটা দেখি। কন্ডিশনাল মানে শর্তাধীন যে সম্ভাব্যতা, সেটা আমরা বের করব। কন্ডিশনাল প্রবাবিলিটি মিন্স দ্য প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট given that another event has already occurred। অর্থাৎ কন্ডিশনাল প্রবাবিলিটি হলো যে কোনো একটি ঘটনা ইতিমধ্যে ঘটেছে, সেই সত্ত্বেও অন্য একটি ঘটনা ঘটার সম্ভাবনা। ঠিক আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি হলো মূলত যখন একটি ঘটনা ইতিমধ্যে ঘটেছে সেই সত্ত্বেও অন্য একটি ঘটনা ঘটার যে সম্ভাব্যতা। একটি ঘটনা কিন্তু ইতিমধ্যে অলরেডি ঘটে গেছে, ঠিক আছে, অলরেডি ঘটে গেছে, আর সেই সত্ত্বে অন্য একটি ঘটনা ঘটার যদি সম্ভাবনা থাকে তখন আমরা সেটাকে বলি কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক আছে, মানে এটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে পি অফ এ বা এখানে ডিভাইডেড বাই বলা হয় না বাংলায় এ বা, ঠিক আছে, বি ইকুয়াল টু কত, পি অফ ইন্টারসেকশন কত হবে, বি ডিভাইডেড বাই পি অফ বি। এটা হচ্ছে ফর্মুলা, যেখানে আমাদের অলওয়েজ পি অফ বি যেটা থাকবে সেটার ভ্যালু আমাদের 0 থেকে বড় হইতে হবে, কারণ এটা যেহেতু নিচে আছে, নিচে গিয়ে 0 হইতে পারবে, নিচে 0 হলে তো সেটা আমাদের অসংজ্ঞায়িত ভ্যালু দেবে। ঠিক আছে, এই জন্য অসংজ্ঞায়িত যেহেতু হবে, এই জন্য এই ভ্যালুটা অলওয়েজ মাথায় রাখতে হবে, 0 থেকে বড় হইতে হবে। আচ্ছা, এখন এরপরে আমরা দেখি, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। এটা তো ফর্মুলাটা আমি দিয়েছি এখানে, এক্সাম্পলটা দেখি। একটা হচ্ছে তাস, a card is drawn, অর্থাৎ একটা তাস তোলা হলো, জানা গেল এই যে given that the card is a face card, যে কার্ডটা তোলা হলো সেটা হচ্ছে একটা ফেস কার্ড। এখন প্রবাবিলিটি নির্ণয় করা যে এটা একটি কি, যে কার্ড তোলা হয়েছে ওইটা হচ্ছে given that the card is a face card। এখন মূলত আমাদের বলা হয়েছে প্রবাবিলিটি নির্ণয় করা যে এটা একটা কি, ফেস কার্ডটা মূলত দেখাতে হবে যে প্রবাবিলিটি এটা একটা কি। এখন প্রবাবিলিটি যে আমাদের ফেস কার্ড থাকে টোটাল হচ্ছে ওই যে কার্ডটা আমরা ইউজ করেছি, ঠিক আছে, টোটাল হচ্ছে কার্ড থাকে ফেস কার্ডের মধ্যে কতটা, 12টা, তার মধ্যে হচ্ছে আমাদের রাজা থাকে 4টা। তাহলে আমাদের খেয়াল করি, আমাদের বের করতে হবে কি, কিন বের করতে হবে, কিনের সম্ভাবনা। আর টোটাল যে কার্ড তোলা হয়েছে সেটা কি কার্ড, ফেস কার্ড। তো কিন এখানে কি হবে, বা ফেস ইকুয়াল টু হবে, সরি এটা হচ্ছে এভাবে হবে চিহ্নটা, ইকুয়াল টু হবে। এইবার আমাদের কত হবে, কিন কয়টা আছে, 4টা, ফেস কার্ড কয়টা, 12টা। তাহলে এটা আমাদের কত হবে, এখানে 4, এখানে কত 12, ভাগ করলে কত 1/3। তার মানে এটা সম্ভাবনাটা কিভাবে বের করেছি, ওই যে পি অফ, এখানে কি লিখেছিলাম এ বা বি ইকুয়াল টু কত হবে, এখানে পি অফ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই কত হবে, পি অফ বি। ঠিক আছে, পি অফ বি যেটা ফেস কার্ড, আর তোলা যেটা হয়েছে সেটা কয়টা তোলা হয়েছে, 4টা, মানে কিন হইতে হবে, তো কিন হলে তো 4টা তুলতে, 4টা কাট হইতে হবে এর মধ্যে থেকে। তাহলে আমাদের কত হয়েছে এখানে 1/3। এবার মাল্টিপ্লিকেশন রুলটা দেখি। মাল্টিপ্লিকেশন মানে গুণের যে সূত্র, তো এই সূত্র ব্যবহার করা হয় মূলত এই যে ইউজ টু ক্যালকুলেট প্রবাবিলিটি টু বোথ ইভেন্টস অকারিং, অর্থাৎ এ আর বি উভয় ঘটনা ঘটার যদি সম্ভাবনা থাকে, এ আর বি দুইটা ঘটনা যদি ঘটার সম্ভাবনা থাকে তখন আমাদের মাল্টিপ্লিকেশন রুলটা ব্যবহার করা হয়। ফর্মুলা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ বাদ বি, যেটা পি অফ বি। ঠিক আছে, অথবা পি অফ, এই যে দুইটা ফর্মুলা দেওয়া হয়েছে। মূলত যখন হচ্ছে একবার আমি যদি এ বাদ বি লিখি, ঠিক আছে, এরপর এবার যদি বি বাদ এ লিখি, এখানে খেয়াল করি যখন আমি এ দিয়েছি প্রথমে, নিচে বিটা, এখানে গুণ বি, নিচে যেটা থাকবে এ, এখানে আমাদের যেটা আরেকটা ঘটনা যেটা পি অফ এ হবে, সেটা দুইটাই কিন্তু জাস্ট একটু চেঞ্জ যদি করি, আমি বিটা যদি আগে লিখি পরে এখানে এ গুণ হবে, এখানে এ যদি আগে লিখি বি গুণ হবে, এটা মাথায় রাখলে হবে। আচ্ছা, এটা ফর্মুলা, ঠিক আছে, গুণের ফর্মুলাটা। ইফ ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট, এখানে বলা হয়েছে যদি ঘটনা যদি দুইটাই ইন্ডিপেন্ডেন্ট হয়, স্বাধীন যদি হয়, তখন পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি হবে, ইন্ডিপেন্ডেন্ট যদি হয় ঘটনাগুলো, এটা উল্লেখ করা থাকবে।
এখন একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পলটা দেখি। এখানে two cards are drawn without replacement, অর্থাৎ রিপ্লেসমেন্ট ছাড়া যদি দুইটা কার্ড তোলা হয়, তাস আর কি, তাস তোলা হয়, probability that both are kings, and উভয় তাসই কিন হওয়ার সম্ভাবনা কত সেটা বের করতে বলা হয়েছে। তো টোটাল হচ্ছে এখানে যেহেতু ফেস কার্ড বলা নেই, ফেস কার্ড বলে কিন্তু 12টা, এবং যেহেতু কার্ড, কার্ডের মধ্যে টোটাল কয়টা কার্ড থাকে আমরা জানি 52টা, 52টার মধ্যে রাজা কিং কয়টা, 4টা। তো ফার্স্ট কিং, প্রথমটার জন্য আমার কত হবে 4/52, ঠিক আছে, প্রথম একটার জন্য আমি একটার হিসাব করতেছি, মানে 4টার মধ্যে যে কোনো একটা হইতে পারে, সেজন্য আমার কত হবে প্রথমটার সম্ভাবনা 4/52। এখন প্রথম একটা তো নিয়ে নিয়েছি, কিনের মধ্যে আর আছে কয়টা, 3টা। সেকেন্ডের ক্ষেত্রে তখন আমাদের কি হবে, ক্যাটো, এই যে এখানে সেকেন্ডটার সম্ভাবনা কত হবে 3/51, একটা কমে গেছে কেন, প্রথম একটা তো হিসাব করে ফেলছি, আর বাকি 3টার মধ্যে যে একটা রাজা হবে সেটা সম্ভাবনা বের করেছি, ঠিক আছে। তাহলে এবার আমাদের এটার কি হবে, দুইটাই যেহেতু স্বাধীন, ঠিক আছে, পি অফ বোথ, অর্থাৎ হচ্ছে যে ওই যে আমাদের কি হবে k1 আর k2 ইন্টারসেকশন আর কি, k1 ইন্টু k2 ইন্টারসেকশন, অর্থাৎ বোথ যদি আমি লিখি ইকুয়াল টু কি হবে, দুইটাই কি হবে, এটার একটা সম্ভাবনা 4/52 ইন্টু কত হবে এখানে 3/50। ও এখানে কিন্তু আবার টোটাল কিন্তু কার্ডও একটা কমে গেছে, এটা মাথায় রাখবেন, কারণ যেহেতু আমার 4টার মধ্যে একটা বের করেই নিয়েছি, ঠিক আছে, একটা সরিয়ে ফেলেছি, এবার আর 3টা রাজার মধ্যে থেকে এখন আর টোটাল যেহেতু একটা আগে নিয়ে নিয়েছি, তাহলে আর থাকতেছে 52-এর মধ্যে 51টা কার্ড, এটা একটু মাথায় রাখবেন। এখানে কত হবে 51, তাহলে গুণ করলে আমার কত আসতে পারে, 4 দিয়ে এটাকে ভাগ করলে 4×3 = 52, পরে আবার 3×17 = 17, তাহলে সব মিলে গুণ করলে 1/221 আসবে। এটা দেখি, আমি মনে হয় অঙ্কটা করে দিয়েছি, এই যে। আচ্ছা, ল অফ টোটাল প্রবাবিলিটি দেখবো এবার। ল অফ টোটাল প্রবাবিলিটি, সাপোজ b1 b2 ডট ডট bn, ঠিক আছে, অর্থাৎ মোট সম্ভাব্যতার, ল অফ টোটাল প্রবাবিলিটি মানে মোট সম্ভাব্যতার সূত্রটা দেখবো। তো আমার b1 থেকে আমি ডট ডট মানে অনেকগুলো, সেটা n পর্যন্ত ধরতেছি। আর স্যাম্পল স্পেসের একটি পার্টিশন গঠন করে, যে ফর্ম পার্টিশন অফ দ্য স্যাম্পল স্পেস, এগুলো এর মধ্যে একটা পার্টিশন গঠন করে, তাহলে আমাদের এখানে সম্ভাবনার সূত্র হচ্ছে এরকম হইতে পারে, পি অফ এ ইকুয়াল টু মূলত হচ্ছে পি অফ এ বা b1, এরপর আবার পি অফ বি, যেটা আমি একটু আগে যেরকম একটা ফর্মুলা করেছিলাম আমরা, সেম ওইটার মতো হবে এরপরে b2 হবে, এই জায়গায় এখন কি হবে, পি অফ b2 হবে, মানে b2, এই অংশটুকু হবে না b2, এবার প্লাস ডট ডট, সেম ভাবে আমাদের কি হবে পি অফ, মনে করি এখানে এরপর কি হবে bn, পি অফ bn পর্যন্ত, ঠিক আছে, সম্ভাবনা এইরকম হবে আমাদের ল অফ টোটাল, যদি আমরা প্রবাবিলিটি বের করতে চাই আর কি, মানে আমাদের ফর্মুলাটা কি হবে, এই যে আমি এখানে দিয়েছি এরকম। এখন একটা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে মেশিন এ, ঠিক আছে, প্রডিউসেস 60% অফ বাল্বস, অর্থাৎ মেশিন এ মোট ভাল্বের 60% উৎপাদন করে, মেশিন বি প্রডিউসেস 40%, আর মেশিন বি কি করে, মোট ভাল্বের 40% উৎপাদন করে। এরপর বলা হয়েছে ডিফেক্টিভ রেটস অর্থাৎ ত্রুটিপূর্ণ ভালভের হার হচ্ছে এতে 2% আর বিতে হচ্ছে 5%, অর্থাৎ এতে কত পার্সেন্ট ডিফেক্টিভ আছে 2%, বিতে আছে 5%। কারণ একটি ভালভ যদি, এই যে ফাইন প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড ভালভ ইজ ডিফেক্টিভ, অর্থাৎ একটি ভালভ যদি আমরা এলোমেলোভাবে নির্বাচন করা হয় তাহলে ত্রুটিপূর্ণ, সেটা যে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো ত্রুটিপূর্ণ সম্ভাবনা বের করার জন্য আমাদের কি করতে হবে, ডিফেক্টিভটা বের করতে হবে মূলত। এখন ডিফেক্টিভ বের করার জন্য এখানে আমরা একটা জিনিস করে রাখি, 2% মানে কত হবে, 2/100 করলে আমাদের এখানে কত হবে 0.02 হবে, পার্সেন্টেজ তো আর করা যাবে, এটা কত হবে এখানে 5% মানে 0.05, আর এই অংশটুকু 60%, এটা কত হবে 0.6 হবে, যেহেতু 60/100 এখানে 40% কত হবে 0.4 হবে, ঠিক আছে। এখন আমাদের ডিফেক্টিভটা বের করতে বলছে, তো ডিফেক্টিভ বের করার জন্য আমাদের কত হবে পি অফ ডি, এই যে ফর্মুলা অনুযায়ী এখানে খেয়াল করি পি অফ ডি, আমি প্রথম ভালভের ক্ষেত্রে হিসাব করি, ঠিক আছে, এখানে
এ বি এর এইভাবে যদি আমি এই ফর্মুলাটা অনুযায়ী দেখেন খেয়াল করি আমি ডিফেক্টিভ যে কোনো আমার একটা হইতে পারে। তো আমি প্রথমটা খেয়াল করি এর ক্ষেত্রে আমার এখানে কত হবে, এই যে এই দুইটা ডিফেক্টিভ রেটস এখানে এই অংশটুকু অর্থাৎ এ আর বি এর মধ্যে থেকে আমার ডিফেক্টিভ রেটসটা এখানে কত হচ্ছে এর 0.2% যেটা আছে 0.02, তো 0.02, ঠিক আছে এই অংশটুকু ইনটু এবার কত হবে আমার এর মধ্যে যে বেশি মানে কতটুকু আমাদের কি করতেছে পাওয়ার দিচ্ছে এখানে কত হবে আমার এতে কতটুকু প্রডিউস করতেছে 60% প্রডিউস করতেছে, তো 0. কত হবে এখানে 6 গুণ হবে। এরপর কি করবো প্লাস এরপর অংশটুকু কত 0.05 এর সাথে আমার কত গুণ হবে 0.4 গুণ করে দেবো। এটা এত হিসাব করার দরকার নেই, বি এর সাথে বি গুণ এর সাথে এ গুণ এইভাবে হিসাব মনে রাখেন। তাহলে এখানে কত হবে 0.05 ইন্টু কত হবে 0.4, তাহলে এই টোটাল হিসাব করলে আমাদের এখানে কত হবে 6 দুগুণে 12 হবে মানে 0.012 হবে এখানে, প্লাস এখানে কত হবে 0.0 আছে 4 5 কত হবে 20 হবে। টোটাল হিসাব করলে কত আসবে 0. মানে 20 আর 12 কত হয় 0.32 হবে। তাহলে এইটাকে আবার 100 দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে 3.2% আসবে। অর্থাৎ যে কোনো একটা যদি আমরা র্যান্ডমলি যদি নির্বাচন সিলেক্ট করে থাকি ভাল, তাহলে আমাদের ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা আসবে 3.2%। তাহলে এটা কিভাবে বের করেছি, এই যে কত সহজ না। আচ্ছা এবার বেস এর থিওরেম দেখবো এবার আমরা, যে বেস এর থিওরেমটা দেখি। Bayes theorem is used to find the reverse conditional probability. এটা হচ্ছে মূলত আমরা ব্যবহার করা হয় এই Bayes এর থিওরেমটা ব্যবহার করা হয় উল্টো যদি শর্তাধীন সম্ভাবনা রিভার্স কন্ডিশনাল প্রবাবিলিটি যদি থাকে এটা নির্ণয়ের জন্য আমাদের Bayes থিওরেমটা ব্যবহার করা হয় উল্টা, ঠিক আছে উল্টো শর্তাধীন সম্ভাবনা নির্ণয়ের জন্য এটা ব্যবহার করা হয়। তো প্রথমে আমরা দেখি সূত্র কি আছে, সূত্রটা দেখি। এই যে ফর্মুলা, এটা Bayes এর থিওরেমের জন্য BI এইভাবে লেখা হয়েছে। আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে দেওয়া হয়েছে কি আমাদের পি অফ, আমাদের ফর্মুলাটা দেওয়া হয়েছে, আমি ফর্মুলাটার সিম্পল টু ইভেন্ট ফর্মুলা। দুটি ঘটনার ক্ষেত্রে সহজ সূত্রটা হচ্ছে পি অফ এ, আমরা যদি দুইটা ঘটনা থাকে এ আর বি, তার মধ্যে এই যে এত সব কাহিনী মূলত হয় যে বি আই এ এইভাবে না লিখে আমরা যে সহজ করে বুঝি সেটা এখানে এ আর বি। তো প্রথমে আমার কি হবে, যেহেতু আমার এখানে খেয়াল করি এ আর বি, আমার কি হবে নিচে পি অফ বি আর এখানে উপরে কি হবে পি অফ বি বাদ এ ইন্টু পি অফ এ হবে, ঠিক আছে। এখানে বি ঘটনা একটা আর উপরে এ এর সাথে কি এ হবে এটার অপোজিট হবে অর্থাৎ উল্টো হবে, এটা মাথায় রাখবো উল্টো। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা মনে রাখা সহজ সূত্র। এইসব এই যে এগুলো লেখার দরকার নেই, এত সব আপনার সহজ দুইটা ঘটনার ক্ষেত্রে আমরা সহজ সূত্রটা মনে রাখবো, ঠিক আছে। এখন আমি আবার এক্সাম্পল দেখি এখানে, এক্সাম্পলটা খেয়াল করে a factory has two machines, একটা ফ্যাক্টরিতে দুইটা মেশিন আছে, তো একটা কারখানায় দুটো মেশিন রয়েছে। তো প্রথমে দেওয়া আছে মেশিন এ মেক্স 70% অফ প্রোডাক্টস, অর্থাৎ মেশিন এর 70% পণ্য উৎপাদন করে আর মেশিন বি হচ্ছে 30% উৎপন্ন করে। এরপর ডিফেক্টিভ রেটস একটু আগে যে আমরা করেছি সেটার মতো একটু জাস্ট ডিফারেন্ট, মানে ফর্মুলার হিসাবে আর কি, ওটাতে টোটাল বের করেছিলাম আর এটাতে কি বের করা হয় সেটা দিকে আমরা যেটা ফর্মুলা করেছিলাম দুইটা ঘটনা যদি থাকে, এই যে সহজ সূত্রটা কি বলেছিলাম, সহজ সূত্রটা পি অফ এ বাদ বি ইকুয়াল টু কি হবে পি অফ বি বাদ, তো ঘটনা প্রথমে আমার এই দুইটা ঘটনার মধ্যে থেকে ডিফেক্টিভ রেট যে কোনো একটা যদি আমরা ত্রুটিপূর্ণ কতটুকু পাওয়া যায় সেটা বের করতে হলে মানে আমাদের কি করতে হবে। আচ্ছা খেয়াল করে আগে প্রশ্নটা, ওটা তো হচ্ছে ফর্মুলা। তো প্রশ্ন হচ্ছে ডিফেক্টিভ রেটস এর মধ্যে 2% বি এর মধ্যে 5%। ডিফেক্টিভ আইটেম ডিফেক্টিভ আইটেম ইজ সিলেক্টেড, এখানে একটা ওই যে ত্রুটিপূর্ণ ডিফেক্টিভ আইটেম ইজ সিলেক্টেড, ফাইন্ড প্রবাবিলিটি ইট কেম ফ্রম মেশিন বি, অর্থাৎ একটা হচ্ছে এখানে একটা এ বোঝায় না, তো মূলত একটা ত্রুটিপূর্ণ পণ্য পাওয়া গেছে সেটা বোঝাইছে। ফাইন্ড প্রবাবিলিটি ইট কেম ফ্রম মেশিন বি, অর্থাৎ এটা মেশিন বি থেকে এসেছে, যেটা ডিফেক্টিভ সেটা মেশিন বি থেকে এসেছে সেটা বের করতে বলা হয়েছে। আর মেশিন বি থেকে যেহেতু আসছে, ঠিক আছে, তাহলে আমার ডিফেক্টিভ বি, আবার যেহেতু বি থেকে এটার কি করতে হবে ডিফেক্টিভটা বের করবো, ঠিক আছে, এই জন্য ডি দিয়েছি এখানে। তো আমার এবার খেয়াল করি উপরে এই যে বি কত আছে, বি 5% আছে না, সেটা কত হবে 0.05%, আর এটা 2% যেটা আছে সেটা কত হবে 0.02, আর উপরে কত ছিল কত ছিল
এ ছিল হচ্ছে 70%, যেটা লেখা যায় 0.7, বি ছিল হচ্ছে 30%, যেটা হচ্ছে 0.3 লেখা যায়। ঠিক আছে, তো আমার এবার আমরা খেয়াল করি, তো আমাদের এখানে বি, ঠিক আছে, এই যে এই ইয়ার মধ্যে ফর্মুলাটা ছিল কি, আমাদের ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা এখানে বলা হয়েছে কি বি তে আমাদের ডিফেক্টিভ আছে, তো বি তে যেহেতু ডিফেক্টিভ আছে আমাদের এখানে কি করতে হবে, উপরে ডিফেক্টিভের যেটা ডিফেক্টিভ কত বি, এই দুটো আমাদের কি করতে হবে, এই দুইটা ঘটনা কি করতে হবে, গুণ করতে হবে। অর্থাৎ উপরে আমার যেটা হচ্ছে বি ডিফেক্টিভ রেট যেটা, সেটার অর্থাৎ এইভাবে লিখতে পারি পি অফ মূলত বি বাদ এ, ঠিক আছে, বি বাদ এখানে কি হবে ডি হবে আর কি, ডিফেক্টিভ যেটা বের করতেছে। তার মানে এখানে আমাদের কি করতে পারি আমরা, এই জায়গায় কত হবে 0. বি এর ক্ষেত্রে যেহেতু বের করতেছে 0.05 ইন্টু এরপরে কত হবে, এটার আমাদের পণ্য উৎপাদন করতে পারে 0.3, এরপরে নিচে কত হবে, নিচে এবার টোটালটা হবে নিচে পি অফ বি, আর নিচে টোটাল, কারণ এখানে আমার সরাসরি বলে দেওয়া হয়েছে বি এর ক্ষেত্রে। তো বাকি আমরা কি করি, যা ঘটনা ঘটে সবগুলো টোটাল ফলাফলটা আউটকামসটা বের করি। তো এখন আমাদের টোটাল আউটকামসটা কত হইতে পারে, টোটাল আউটকাম হবে আমাদের ওই যে এ এর সাথে এক গুণ করে যোগ, এরপর বি এর সাথে বি গুণ করে যোগ আর কি। আমার এর সাথে বলতে 0.7 ইন্টু আমার এখানে ডিফেক্টিভ কত ছিল 0.02 প্লাস এরপর কত হবে আমাদের এখানে বি এর ক্ষেত্রে কত হবে ঘটনা 0.05, এটা সরাসরি বলে দেওয়া ছিল বলে, ঠিক আছে, সরাসরি বলে বলতে বিটা সরাসরি আমাদের বলা হয়েছে বিটা ডিফেক্টিভ আইটেম, মানে ওখানে যে সম্ভাবনা সেটা বের করতে বলা হয়েছে। কারণ 0.05 ইন্টু এখানে কত হবে টোটাল, এই জন্য আউটকামসটা বের করতেছি, বি এর ক্ষেত্রে এখানে কত হবে 0.3 হবে, গুণ করে যা আসে ভাগ করে তাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ সেটা কত হইতে পারে, ভাগ করলে 0.517, যেটা ভাগ করলে আমরা যদি পার্সেন্টেজে নিয়ে যাই 51.7%, অর্থাৎ 51.7% আসবে। তো আমরা দেখি এই যে হ্যাঁ অ্যান্সারটা এভাবে আসছে 51.7% টোটাল আউটকামসটা। ইন্ডিপেন্ডেন্স অফ ইভেন্টস, two events are independent if one event does not affect the occurrence of the other. অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স মানে তো আমরা জানি স্বাধীন ঘটনা, তো দুটো ঘটনা যদি একে অপরের সাথে সংঘটিত হওয়ার উপর কোনো প্রভাব না পড়লে আর কি, প্রভাব যদি না ফেলে তাহলে তাদের স্বাধীন ঘটনা বলা হয়। ঠিক আছে, দুটো ঘটনা যদি একে অপরের উপর সংঘটিত হওয়ার পরে যদি কোনো প্রভাব না ফেলে তখন তাদের স্বাধীন ঘটনা বলা হয়। কন্ডিশন হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ আর বি হবে, যেটা সংঘটিত, ঠিক আছে, একে অপরের সংগঠিত হওয়ার পরও যদি কোনো প্রভাব না ফেলে তাহলে সেটা ইন্ডিপেন্ডেন্স হয়। এখন সমতুল্য শর্ত দেওয়া আছে ইকুইভ্যালেন্ট কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন, আর এটার সমতুল্য কন্ডিশন হচ্ছে পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ এ হবে। আচ্ছা এখন একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল, টস এ কয়েন অ্যান্ড রোল এ ডাই, একটা কয়েন আর একটা যদি পাশা নিক্ষেপ করা হয়, ঠিক আছে, তাহলে এ হচ্ছে হেড পাচ্ছে, বি তে ইভেন নাম্বার পাচ্ছে, তাহলে এতে যখন হেড পাচ্ছে তখন এটার পসিবিলিটি কত, পি অফ এ ইকুয়াল টু হেড আর টেল দুইটা পাওয়া যায় কয়েনের মধ্যে, একবার যেহেতু নিক্ষেপ করছে তার মানে 1/2 হবে। আবার বি ইভেন নাম্বার, আর যেহেতু পাশা নিক্ষেপ করছে ইভেন নাম্বার কয়টা, 1 থেকে 6 মধ্যে ইভেন থাকে 3টা, জোড় সংখ্যা থাকে 3টা, 3টা বিজোড় সংখ্যা। তো আমার যেহেতু ইভেন নাম্বার বলা হয়েছে তখন পসিবিলিটি কত 3/6 হবে, 1/2। এবার দুইটাই টোটাল কত হবে, পি অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা জানি কি পি অফ এ ইন্টু কত হবে পি অফ বি, ঠিক আছে, তাহলে ইন্টারসেকশন বি এর মানটা কত হবে 1/4 হবে, কারণ 1/2 ইন্টু 1/2 তো 1/4। এবার এই যে এখানে যা বের করেছে আর কি সেটা দেখিয়েছে, তার মানে হচ্ছে এ এন্ড বি আর কি হবে ইন্ডিপেন্ডেন্ট হবে, যেহেতু আমরা তো হচ্ছে মান বলা হয়েছে যে দুইটাই আলাদা আলাদা, যদি আমাদের কি হচ্ছে সংগঠিত হয়েছে, একটা কয়েন ছুড়ছি আর একটা পাঁচটা নিক্ষেপ করছি, কিন্তু এটা একটা আরেকটার উপর কোনো প্রভাব ফেলা নেই, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা ভাবে ঘটনা ঘটছে আর কি। তো তখন মূলত এগুলো দুইটাই কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হয়েছে। আচ্ছা এবার পরীক্ষার জন্য আমি এখানে ইম্পর্টেন্ট ফর্মুলাস ফর এক্সামস কিছু হচ্ছে যে ফর্মুলা দিয়েছি, যেগুলো এতক্ষণ যেগুলো করেছি এগুলো আর কি ফর্মুলা আকারে। ক্লাসিক্যাল প্রবাবিলিটির ফেভারেবল আউটকামস অনুকূল যে আউটকাম আর টোটাল আউটকাম ভাগ করতে হবে। এবার রিলেটিভ ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ সাকসেস, টোটাল ট্রায়ালস, এডিশন রোল, এই যে আমরা এডিশন রোল, কন্ডিশনাল প্রবাবিলিটি যা করিয়েছি এটার একটা চার্ট আমি দিয়ে দিয়েছি, মাল্টিপ্লিকেশন রোল, ইন্ডিপেন্ডেন্স, টোটাল প্রবাবিলিটি, কিভাবে ব্যাস থিওরাম, প্রত্যেকটা আমি দিয়েছি, ঠিক আছে। এবার আমরা র্যান্ডম ভেরিয়েবলসটা দেখব। র্যান্ডম ভেরিয়েবলস,
র্যান্ডম ভেরিয়েবল মূলত হচ্ছে এমন একটা ফাংশন, র্যান্ডম ভেরিয়েবল ইজ এ ফাংশন দ্যাট অ্যাসাইনস এ নিউমেরিক্যাল ভ্যালু টু এভরি পসিবল, অর্থাৎ এমন একটা ফাংশন যেটা হচ্ছে এই যে কি বলা হচ্ছে টু এভরি পসিবল আউটকাম অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট, অর্থাৎ র্যান্ডম যে এক্সপেরিমেন্টগুলো হয় সেটার প্রত্যেকটা সম্ভাব্য ফলাফলের সাথে একটা সংখ্যাগত মান নির্ধারণ করা হয়, যেটা নিউমেরিক্যাল ভ্যালু আর কি। এটা মূলত কিসের মাধ্যমে হয়, যে র্যান্ডম ভেরিয়েবলটা হয় আর কি পরীক্ষাটা। আচ্ছা এক্সাম্পল দেখি, টস এ কয়েন, একটা কয়েন যদি আমরা নিক্ষেপ করি, একটা কয়েন যদি ছড়ি তাহলে যদি ছোড়া হয় তাহলে হেড আসে কত, এখানে এখানে আমি এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, ঠিক আছে। যদি আমি এখানে খেয়াল করি, একটা যদি হেড কত হবে, একটা কয়েন নিক্ষেপ করলে হয় একবার হেড আসবে একবার টেল আসবে, এই ধরনের আসবে। আমার একটা কয়েন ছোড়া হলে হেড আমি দিয়েছি এক্স ইকুয়াল টু কত 1, দুইটা তার একসাথে আসবে না সেজন্য আরেকটা দিয়েছি কত 0। আচ্ছা এরপরে যদি আরো কিছু এক্সাম্পল দেখি আর কি, যেমন হইতে পারে যে 3টা কয়েন নিক্ষেপে হেডের সংখ্যা কত, আবার একটা শ্রেণীতে ছাত্রের সংখ্যা কত, ত্রুটিযুক্ত ভালভের সংখ্যা কত, এই ধরনের এইগুলা আমরা দেখতে পারি। তো ফলাফল আমি একটা জিনিস দেখি বের করে দেখাই, সেটা হচ্ছে আচ্ছা এর মধ্যে দেখাই, পরে দেখাবো এটা, যে একটা কয়েন নিক্ষেপ করলে আমাদের হেড টেল আসার এগুলো মানে টোটাল কতটুকু কেমন আসবে, হেড আসবে কতবার, এগুলো আর কি সম্ভাবনাগুলো কিভাবে বের করে সেটা দেখাবো। তার মধ্যে আগে দেখি টাইপস অফ র্যান্ডম ভেরিয়েবলস। র্যান্ডম ভেরিয়েবলস হচ্ছে কত ধরনের সেটা দেখি। তো র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে প্রথমে আছে আমাদের হচ্ছে বিচ্ছিন্ন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, যেটাকে বলা হয় বিচ্ছিন্ন র্যান্ডম ভেরিয়েবল। এখন মূলত যে র্যান্ডম ভেরিয়েবল দ্যাট টেকস কাউন্টেবল ভ্যালুস, অর্থাৎ গণনাযোগ্য সংখ্যক মান যে এটা গ্রহণ করে তাকে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল বলে। যেমন হচ্ছে নাম্বার অফ হেডস ইন 3 কয়েন টসেস, নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ক্লাস, নাম্বার অফ ডিফেক্টিভ বাস, এগুলো হচ্ছে গণনাযোগ্য, ঠিক আছে, এগুলো গুনতে মানে হিসাব করা যাবে আর কি। আচ্ছা এক্সাম্পল হচ্ছে টু টস 2 কয়েন্স, আমরা যদি 2টা কয়েন নিক্ষেপ করি, খেয়াল করি 2টা কয়েন যদি আমি নিক্ষেপ করি, এই যে প্রথমে একটা কয়েন নিক্ষেপ করতেছি, ফার্স্ট কয়েনটা নিক্ষেপ করার পর আমি কি পাবো, এখানে যদি আমি একটা কয়েন হিসাব করি, তো কয়েনটা আমি নিক্ষেপ করতেছি তখন আমি কি পাচ্ছি, একটা হেড পাচ্ছি, একটা কি পাবো, টেল পাবো, কারণ আমার দুইটা হইতে একটা হচ্ছে যে কয়েনের মধ্যে আমি দুইটা পার্ট পাচ্ছি, একটা হেড একটা টেল। আবার যদি আমি নিক্ষেপ করি তাহলে আমার কত পাবো, এই যে হেডের মধ্যে আবার হেড টেল পাবো, এখানের মধ্যেও হেড টেল পাবো, তাহলে আমার টোটাল কি পাচ্ছি, একবার এইচ এস পাচ্ছি, একবার এইচ টি পাচ্ছি, আরেকবার টি এইচ, আরেকবার কি পাচ্ছি টি টি, ঠিক আছে। তাহলে টোটাল যে সম্ভাব্য, ঠিক আছে, এখানে আমি কি দিয়েছি, মূলত বলেছি 2টা কয়েন নিক্ষেপ করা হলো, তো 2টা কয়েন নিক্ষেপ করলে আমি এখানে প্রথমটাতে কত পাচ্ছি, এখন এগুলো তো গুনতে পারতেছি, ঠিক আছে, 2টা হেড পেয়েছি কত, এখানে হেড পেয়েছি কয়টা, 2টা সংখ্যা, এখানে কত পেয়েছি, একটা হেড। আমি যদি বলি যে এখানে হেড পাওয়ার সম্ভাবনা যদি হিসাব করি আর কি, তো এখানে আমি 2টা হেড পেয়েছি, এখানের মধ্যে একটা হেড, এখানের মধ্যে একটা হেড, আর এখানে কত 0টা হেড, ঠিক আছে, এগুলো আমি কিন্তু সংখ্যায় গুনতে পারতেছি। তাহলে আমার টোটাল যে সম্ভাব্য যে মানগুলো আর কি, সেগুলো কিন্তু আমি এখানে কত পেয়েছি, 0 1 আর 2, যেহেতু 1 আর 2টা আসছে তো 1 দুইবার লেখার দরকার না, একবার। তাহলে টোটাল যে সম্ভাবনা এগুলোর মানগুলো কিন্তু প্রত্যেকটা আমি আলাদা আলাদা গুনতে পারছি, যে হেড 2টা কয়েন নিক্ষেপ করছি এর মধ্যে হেড আসার সম্ভাবনা কত, হেড আসার সম্ভাবনা যা আছে এগুলো কিন্তু আমি গুণে সংখ্যা লিখতে পারছি, এটাকে বলা হয় ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তো আমরা দেখি এখানে কি দিছে, এই যে এগুলো বের করছে হেড টেল, তারপর সংখ্যা বের করছে, যে হেড পাওয়ার সম্ভাবনা 2টা, এখানে একটা এখানে একটা, এখানে যেহেতু একটা মানে 0, তো পসিবল ভ্যালুস দিছে 0 1 2, এই যে 0 1 2, ডাবলটা লেখার দরকার নেই, এই যে সংখ্যাই লিখতে পারছি আমরা, ঠিক আছে, এটাই হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এরপরে দেখি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলটা কি। Continuous random variable, a random variable that can take any value within an interval. Examples দেখি, height, weight, temperature, time, lifetime of a bulb. এর মধ্যে মূলত হচ্ছে কন্টিনিউয়াস মানে আমরা জানি যেটাকে বলা হয় ধারাবাহিক, and কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে একটা নির্দিষ্ট সীমা, ঠিক আছে, একটা নির্দিষ্ট সীমা থাকবে, এর মধ্যে সীমার মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারবে, তাকে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বলা হয়। যেমন হচ্ছে যে উদাহরণ দেওয়া হচ্ছে হাইট, উচ্চতা, ওজন, তারপর আবার তাপমাত্রা, সময়,
এরপর লাইফ টাইম অফ এ ভালভ, একটা ভালভের যে স্থায়িত্বকাল। এখন একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল কি দেওয়া হয়েছে দেখি, এক্সাম্পল দিলে আমরা আরো ইজিলি বুঝতে পারবো। কন্টিনিউয়াস বলতে আমরা কি বলেছি, একটা নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারবে। কন্টিনিউয়াস মানে আমাদের দশমিকের যে মানগুলো, ছোট ছোট মানগুলোও কিন্তু আমরা নিতে পারবো। আমার স্টুডেন্ট হাইট যেটা হচ্ছে আমাদের কত হবে, আমি খেয়াল করি 170.2 সেন্টিমিটার এরকম হইতে পারে। আবার হাইট ওয়েট, এই যে এটা এটা জাস্ট আমি উচ্চতাটাই দিয়েছি। আবার 25 সেন্টিমিটার হইতে পারে, 257 এইভাবে হইতে পারে, ঠিক আছে। ইনফিনিট পসিবল ভ্যালুস, অসংখ্য এরকম মান সম্ভব কিন্তু, ঠিক আছে। এই ধরনের কিন্তু এরপরে 2570 আবার 3 এইভাবে হইতে পারে, অসংখ্য পসিবল ভ্যালুস কিন্তু থাকতে পারে। এই যে দশমিকের পরে যে ভ্যালু, এগুলো হচ্ছে মূলত কন্টিনিউয়াস র্যান্ডম যে ভেরিয়েবল আর কি, এটা হচ্ছে মূলত মানগুলো আর কি, যেগুলো হচ্ছে আমাদের কি করতে পারে, একটা নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারবে। আচ্ছা, এরপর আমরা মিক্সড র্যান্ডম ভেরিয়েবল গুলো কি সেটা দেখি। মিক্সড র্যান্ডম ভেরিয়েবল কন্টেন্স বোথ ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস পার্টস, যেটা হচ্ছে মূলত ডিসক্রিট এবং যে কন্টিনিউয়াস উভয় ধরনের মান যেখানে থাকবে সেটা হচ্ছে মিক্সড র্যান্ডম ভেরিয়েবল। এক্সাম্পল, ইন্স্যুরেন্স ক্লেম অ্যামাউন্ট 0, নো অ্যাক্সিডেন্ট উইথ প্রবাবিলিটি 0.7 বলা হয়েছে, অর্থাৎ দুর্ঘটনা যদি না হয়, ঠিক আছে, তখন প্রবাবিলিটি হচ্ছে 0, যেটার মান দেওয়া হয় 0.7 হইতে পারে, ঠিক আছে। আবার বলা হয়েছে দুর্ঘটনা হলে, আমি এখানে 0 দিয়েছি, ঠিক আছে, যেটা হচ্ছে ডিসক্রিট। আবার দুর্ঘটনা পজিটিভ ক্লেম অ্যামাউন্ট কন্টিনিউয়াস উইথ প্রবাবিলিটি, এখানে কথা বলা হয়েছে দুর্ঘটনা যদি হয় ক্ষতিপূরণের পরিমাণ, সেটা হচ্ছে কন্টিনিউয়াস হবে। ক্ষতিপূরণের পরিমাণ যে কোনো কিছু কত হইতে পারে, এখানে আমি জাস্ট বলা হয়েছে 0.3 দিয়েছি, যেহেতু এখানে আমি 0.7 ধরেছি, যদি অ্যাক্সিডেন্ট না হয়ে থাকে তো এটাকে আমি 70% ধরেছি আর কি, আর এটা 30% ধরেছি, যেটাকে আমরা পার্সেন্টেজ ছাড়া দশমিক এভাবে লিখতে পারি কন্টিনিউয়াস, ঠিক আছে। দুইটাই যদি হয় আর কি, দুইটার মধ্যে যে কোনোটাই আমরা ইউজ করতে পারি, তারপর সেটা মিক্স র্যান্ডম ভেরিয়েবল যেটা। এবার পিএমএফটা দেখি, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট পিএমএফটা। এতক্ষণ যা পড়েছি আমরা জাস্ট হচ্ছে যা যা আছে প্রবাবিলিটি সম্পর্কে সব ডিটেলসে জানতেছি বলে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। প্রবাবিলিটি মাস ফাংশন used only for discrete random variables। ডেফিনেশনটা দেখি, আমাদের কি বলা হয়েছে, প্রবাবিলিটি মাস যেটাতে মূলত পিএমএফ শুধুমাত্র ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য ব্যবহার করা হয় আর কি। পিএমএফ যেটা বলা হয়েছে প্রবাবিলিটি মাস ফাংশনটা, এটা কিসের জন্য, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য ব্যবহৃত হয়। তো ডেফিনেশনটা হচ্ছে পি অফ এক্স, এখানে ক্যাপিটাল লেটার, ইকুয়াল টু কি হবে, এক্স, ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স ফাংশন। তো এখন এর কিছু বৈশিষ্ট্য আছে, প্রপার্টিস আছে, সেটার মধ্যে প্রথমটা দেখি আমরা। আমাদের সম্ভাবনা, আমরা জানি সম্ভাবনার ভ্যালু কত হইতে পারে, 0 থেকে 1 এর মধ্যে, 0 সমান বা 1 এর সমান হইতে পারে, আবার এর মধ্যে এই রেঞ্জের মধ্যে হইতে হবে, ঠিক আছে। 0 থেকে 1 এর মধ্যে, 0 সমান বা 0 থেকে বেশি, আবার 1 এর ছোট বা 1 এর সমান, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। আবার যা সম্ভাবনা হবে আর কি, যা যা ঘটনা হবে সবগুলো সম্ভাবনার টোটাল ফলাফল অলওয়েজ কত আসবে, আমাদের 1 আসবে। সবগুলোর ফলাফল কত আসবে, 1 আসবে। এটা কিন্তু আমরা জানি, আর জানা উচিত। এইবার আমরা দেখি এখানে, তো আমি এক্স তিনটা ওই যে 0, 1, 2 আমরা যেটা পসিবল ভ্যালুস দিয়েছি, আমি ওটার মতো একটা এক্সাম্পল এখানে দিয়েছি 0, 1, 2। তো এটা সম্ভাবনা দিয়েছি, এটা 0.3%, এটা 0.5%, এটা 0.2%। তাহলে সবগুলো আমি যদি, অর্থাৎ এটা 30%, এটা 50%, এটা 20%, টোটাল 100% আর কি, এটা যদি আমরা যোগ করি টোটাল প্রবাবিলিটিটা আসবে কত, 1 আসবে। টোটাল আসতে হবে 1, এর চেয়ে বেশি কিন্তু আসা যাবে না। জাস্ট ওটা বের করে দেখানো হয়েছে, প্রমাণ করে দেখানো হয়েছে এটা। এবার পিডিএফটা দেখি, এই পিএমএফ পিডিএফ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পিএমএফ এর কাজটা হচ্ছে টোটাল আমরা জানি 1 হবে, আর একটা রেঞ্জ 0 থেকে বড় বা 0 সমান 1 থেকে ছোট বা 1 এর সমান। এটা অনলি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য ব্যবহার করা হয়। এটার ক্ষেত্রে দেখি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এইটা আবার কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্যই শুধুমাত্র ব্যবহার করা হয়। তো ডিনোটেড বাই যেটাকে এফ অফ এক্স দ্বারা ডিনোট করা হয়। মানে এরপরে দেখি আমরা এটার প্রপার্টিসটা দেখি। এটার প্রপার্টিস হচ্ছে যে, এখানে খেয়াল করি, এই যে এটার প্রপার্টিস হচ্ছে 0 থেকে বড় বা কত হইতে পারবে,
জিরো সমান হইতে পারবে এফ অফ এক্স এর ফাংশনের যে প্রবাবিলিটি ভ্যালু। আরেকটা হচ্ছে মাইনাস ইনফিনিটি লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে পজিটিভ ইনফিনিটি, যেটা এফ অফ এক্স ডিএক্স এর ওই যে টোটাল কি হবে ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে এখানে। ইন্টিগ্রেশন আমরা জানি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগ করা হয় আর কি। তো এখানে এটা কত হবে, টোটাল কত 1। ওই যে ঘুরে ফিরে একটু এদিক ওদিক কথা আর কি, বাট দেখি এরপরে। এখন ফর কন্টিনিউয়াস ভেরিয়েবলস পি অফ এক্স ইকুয়াল টু কত হবে, 0 হবে। ওটাতে কত ছিল আমাদের, ওটাতে হচ্ছে ফাংশন অফ এক্স ছিল আর কি, কিন্তু এটাতে আমাদের প্রবাবিলিটিটা কত হবে, এক্স ইকুয়াল টু কত ইকুয়াল টু 0 হবে। এক্সাম্পল, প্রবাবিলিটি দ্যাট হাইট ইজ এক্স্যাক্টলি কত 170 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। এখন 170 সেন্টিমিটার উচ্চতা ঠিক পারফেক্ট 170 সেন্টিমিটার হওয়ার কি সম্ভাবনা, কি এটা কি হইতে পারে, 0 হবে। কারণ কি, কারণ আমাদের প্রপার 170 সেন্টিমিটার কন্টিনিউয়াস হবে 170 দশমিক সামথিং হইতে পারে, হবে এরকম পারফেক্ট পাওয়া খুবই কঠিন এখানে হাইট আর কি, মানে একটু এদিক ওদিক হয়। তারপরে আমরা একটা পারফেক্ট যেমন 5 ফিট 5 ফিট এরকম এই ধরনের করে আর কি, তো ওইগুলোতে হচ্ছে সেন্টিমিটারে নিলে দেখা যাবে একটু মানে কন্টিনিউয়াস ভ্যালুটা আমরা পাবো দশমিকের ভ্যালুটা। সেজন্য আমাদের এখানে কি হবে, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে এখানে আমাদের প্রবাবিলিটি হবে 0। এটা প্রবাবিলিটিটা হবে কত, 0 এই যে। এবার আমরা দেখি এখানে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, সিডিএফ, পিডিএফ, পিএমএফ, সিডিএফ। দেখি এবার ডেফিনেশন এফ অফ এক্স। আচ্ছা আরেকবার বলি, পিডিএফটা হচ্ছে মূলত আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য ব্যবহার করা হয়, যেটার প্রবাবিলিটিটা কত হবে, পি অফ এক্স এর এটার ভ্যালু কত হচ্ছে, 0 হচ্ছে, ঠিক আছে। আর পিএমএফ যেটা করেছি সেটা কি হবে, পিএমএফ এরটা মনে আছে, পিএমএফ এরটা টোটাল কত আসবে, এই যে 1 আসবে, সেটা মাথায় রাখতে হবে। যেটা হচ্ছে আমাদের এই যে পি অফ এক্স, এটাতে আমরা পি অফ এক্স ইকুয়াল টু আর কি, এটা পি অফ এক্স ক্যাপিটাল লেটার এক্স ইকুয়াল টু স্মল লেটার এক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স, যেটার ফাংশন অফ এক্স এর সামেশন করলে আমাদের 1 আসবে। আর যেটা পিডিএফ সেটার কত আসবে, এটার হচ্ছে আমাদের, এটা তো আমাদের সামেশন হচ্ছে ইন্টিগ্রেশন করলে কত 1 আসবে, কিন্তু এটার ভ্যালুটা র্যান্ডম যে ভ্যারিয়েবলের সেটার ক্ষেত্রে কত আসবে, 0 আসবে। এবার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা সিডিএফ যেটা, সেটা আমরা দেখি। সেটা তো হচ্ছে মূলত ডেফিনেশন এফ অফ এক্স ইকুয়াল টু পি অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল এক্স, ঠিক আছে। আমাদের দুইটা এখানে পসিবিলিটিটা দেওয়া আছে, এটা একটা ফাংশন। সিডিএফ ডিসক্রিট এবং কন্টিনিউয়াস উভয় ধরনের র্যান্ডম ভেরিয়েবলের জন্য ব্যবহার করা হয়। সিডিএফটা কিন্তু দুইটার জন্য ব্যবহার করা হয়, র্যান্ডম আর ডিসক্রিট দুইটার জন্য, মানে ডিসক্রিট কন্টিনিউয়াস দুইটার জন্য আর কি। ডিসক্রিট এবং কন্টিনিউয়াসের উভয় ধরনের ভেরিয়েবলের জন্য, র্যান্ডম ভেরিয়েবলের জন্য সিডিএফটা ব্যবহার করা হয়। কিছু হচ্ছে এটার বৈশিষ্ট্য আছে, প্রপার্টিস, যেটা হচ্ছে আমাদের ওই যে আমরা জানি রেঞ্জটা কত, 0 অফ এফ অফ এক্স, আমাদের সম্ভাবনা এখানে কত হবে, এই যে 0 থেকে বড় হওয়ার সমান, 1 থেকে ছোট বা 1 সমান, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। আর এফ অফ মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু অলওয়েজ 0 আসবে। নেগেটিভ ইনফিনিটি কত আসবে, 0, কারণ আমাদের কি নেগেটিভ তো মান আসবে না, 0 থেকে 1 এর মধ্যে হইতে হবে, এই কারণে এটার প্রবাবিলিটি কত হবে, 0। আবার পজিটিভ ইনফিনিটি যদি হয় তখন এটা হচ্ছে যে 0, এগুলো প্রপার্টিস গুলো আমরা মনে রাখবো। সরি, এখানে হবে 1 পজিটিভের ক্ষেত্রে। এবার এই যে এখানে এবার এক্সাম্পল গুলো দেখি। এক্সাম্পল পিএম এর এক্সাম্পল দেখি, এটা আমি একবার দেখিয়েছিলাম। পিএমএফ থেকে মূলত ফাইন্ড সিডিএফটা করতে হবে আর কি। তো এখানে 0 1 2 উপরে ছিল, এই যে এটার কথা 0.2, এটা 0.5, এটা দেওয়া আছে পসিবিলিটির সম্ভাবনাটা দেওয়া আছে, প্রবাবিলিটিটা। আর এখানে কত 0.3, ঠিক আছে, 2 এর জন্য, 1 এর জন্য, 0 এর জন্য, যেটা আমরা ডিসক্রিট ভেরিয়েবলে পেয়েছি। সিডিএফ এ তো আমাদের ডিসক্রিট কন্টিনিউয়াস দুটো ব্যবহার করা হয়। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে কি সংখ্যায় কনভার্ট করতে পারি, গণনার যোগ্য, তো আমরা করেছিলাম হেড টেল এগুলোর হিসাব করেছিলাম, 0 1 2 পেয়েছিলাম পসিবিলিটি, প্রবাবিলিটি আর পসিবল ভ্যালুসগুলোর মধ্যে এখানে প্রবাবিলিটিগুলো দেওয়া হয়েছে। এবার সিডিএফ বের করতে বলা হয়েছে। তাহলে সিডিএফ কিভাবে হবে, এখন সিডিএফ এর ক্ষেত্রে খেয়াল করি, প্রথমে আছে কত, 0 আছে, ঠিক আছে, প্রথমে আছে 0, আমাদের x এর ভ্যালুটা কত আছে, 0, তার মানে f অফ x ইকুয়াল টু, তখন আমাদের আমরা খেয়াল করি x টা কত হবে, এই যে আমি যদি 0 থেকে ছোট, যদি x আর কি
এটা হয়, তবে আমরা f of x equal to ধরতে পারি 0, এই যে 0 ধরতে পারি। আবার 0 থেকে বড় বা সমান, এখানে এই যে এরপরে কত হবে 1 থেকে ছোট আর কি, এইভাবে যদি ধরি 1 থেকে ছোট এই রেঞ্জের, এবারে এই রেঞ্জটুকু ধরি, তখন আমাদের কত হবে f of x equal to, প্রথমে আমরা কত ধরবো 0 ধরবো, এটা কত ধরতেছে 0 থেকে ছোট বলতেছে, তো 0 থেকে ছোট হলে তো সেটা আমরা জানি সেটার মানটা কত আসবে, প্রবাবিলিটির মান 0 আসবে। এবারে এই রেঞ্জের মধ্যে, এইটুকু রেঞ্জের মধ্যে, অর্থাৎ 1 থেকে বরাবর 1 হলে তো 0.5 হয়ে যাবে প্রবাবিলিটির ভ্যালুটা, কিন্তু 1 থেকে ছোট আর 0 থেকে সমান বা 0 বড় এই রেঞ্জের মধ্যে আমার প্রবাবিলিটির মানটা কত হবে, f of x equal to কত হবে 0.2 হবে। এরপর আবার 1 এর সমান, ঠিক আছে, 1 এর সমান ওই যে 2 এর থেকে ছোট, 2 এর থেকে যদি ছোট হয় তখন f of x equal to কত হবে, তখন এই যে 0.5 হবে। আবার 1 এর থেকে বড়, আবার এখানে কত হবে মূলত এই যে, অর্থাৎ 2 এর চেয়ে বড় হবে আর কি, বা 2 এর সমান হবে এই অংশটুকুর মধ্যে, কারণ আমার এই রেঞ্জটুকু তো চলে গেছে 2 এর থেকে ছোট পর্যন্ত, এবার 2 এর থেকে বড় বা 2 এর সমান এটা যদি হয়, তো এটা এভাবে লিখতে পারি x গ্রেটার দ্যান অর ইকুয়াল, এখানে 2 যদি হয় তখন আমাদের এখানে প্রবাবিলিটি কত হবে 0.3 হবে, ঠিক আছে, 0.3 হবে। আচ্ছা, এখানে খেয়াল করি আমার 2 এর সমান বা হচ্ছে, আচ্ছা এগুলো তো করেছি, এবার টোটাল যা হবে সবগুলো যোগ করলে আমরা কত পাচ্ছি, সেম কাজ, এই যে 0.2 0.5 0.3, তাহলে কত হবে টোটাল, তাহলে f of x equal to কত হচ্ছে 1 হচ্ছে, এটাই হচ্ছে CDF এর ভ্যালু। জাস্ট কি করেছি ওই যে একটু এরকম হচ্ছে যে আমাদের কন্ডিশন গুলা দিয়ে দিয়ে লিখকে যেখানে দিয়েছি আমি, আচ্ছা যাই হোক। এবার ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন মিন, এবার মধ্যক বের করা, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাস্ট এখান থেকে কোশ্চেন আসে, মিন ভ্যালু বের করা, ঠিক আছে। আর মিন ভ্যালু যেটা গাণিতিক প্রত্যাশা, আচ্ছা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের মধ্যে আমরা দেখি, আর মিন কিভাবে বের করবে সেটা দেখি। প্রথমে ডেফিনেশনটি ই অফ এক্স ইকুয়াল টু সামেশন এক্স এফ অফ এক্স, এটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য মূলত, আর কন্টিনিউয়াস এর জন্য একটা আছে, কন্টিনিউয়াস এর জন্য হচ্ছে ই অফ এক্স ইকুয়াল টু হচ্ছে, এখানে এই যে কন্টিনিউয়াসে আমরা ডিসক্রিটের মধ্যে তো আমরা রাউন্ড ফিগার যে সংখ্যাগুলো গণনার যোগ্য এটা নিচ্ছি, কন্টিনিউয়াসের মধ্যে তো আমাদের দশমিক ছোট ছোট সংখ্যাগুলো কিন্তু আসতেছে, ওই জন্য আমরা এখানে ইন্টিগ্রেশন ভ্যালু করি, আপার লিমিট হচ্ছে পজিটিভ ইনফিনিটি, এখানে মাইনাস নেগেটিভ ইনফিনিটি আর কি, লোয়ার লিমিট, মানে এক্স অফ এই যে সেম এটা থাকবে এফ অফ এক্স ডিএক্স হবে। এই সামেশনটা এখানে সামেশন দিয়েছি, এখানে সামেশন দিচ্ছি না, কন্টিনিউয়াস এর মধ্যে তো আমি দিয়েই দিচ্ছি ইন্টিগ্রেশন, আর এরপর কতটুকু লিমিটও দিয়ে দিয়েছি, যে আপার লিমিট লোয়ার লিমিট যা এগুলো দিয়েছি। এবার মিন, তো মিন বের করার জন্য আমরা ওই যে একটা এক্সাম্পল যেটা করেছিলাম আর কি, ওই এক্সাম্পলটা দেখতে পারি। এক্সাম্পলটা কি ছিল, এক্সাম্পল 1 মনে করে আমি এখানে 2 3 দিয়েছি, 1 2 3 সংখ্যাগুলো, এবার আমি এগুলোর হচ্ছে প্রবাবিলিটিটা দিচ্ছি, ঠিক আছে, প্রবাবিলিটি এটার ক্ষেত্রে আমি দিতে পারি 0.2, এটা 0.5 দিচ্ছি, এটা 0.3 দিচ্ছি, ঠিক আছে, এটা টোটাল মূলত 1 হইতে হবে, এটা ওই হিসাবে দিতে হবে আর কি। এখন আমাদের মিনটা বের করতে হবে, তো মিন বের করার জন্য আমাদের কি করতে হবে, এবার মিন বের করি। মিন বের করার জন্য আমাদের করতে হবে কি, খেয়াল করি, আমাদের এখানে বলা হয়েছে সামেশন এক্স, ঠিক আছে, এক্স এর সাথে এফ অফ এক্স গুণ, অর্থাৎ এক্স এর সাথে এই যে পি অফ এক্স প্রবাবিলিটিটা গুণ হবে, গুণ করার পর সব কি করতে হবে, সামেশন করতে হবে, যোগ করতে হবে, তাহলে আমার 1 এর সাথে একবার 0.2 গুণ, এরপর যোগ 2 এর সাথে 0.5 গুণ, 0.5 গুণ, এরপর যোগ 3 এর সাথে 0.3 গুণ, 0.3 ইন্টু 3, সবগুলো সামেশন করাই হচ্ছে কি মূলত মিন ভ্যালু বের করা। তো বের করলে কত আসবে, যা আসে তাই আর কি, কত আসবে 2.1 আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে বের করব, খুব ইজিলি আমি দেখিয়ে দিয়েছি, এখানে এই যে x এর ভ্যালু তার সাথে এখানে প্রবাবিলিটির ভ্যালু, এই দুইটা পরস্পর একটা, এই যে 1 এর প্রবাবিলিটি 0.2 এর সাথে গুণ, 2 এর সাথে এটা গুণ হবে, 3 এর সাথে এটা গুণ, তারপর সবগুলো যোগ করে দেব, তো যোগ করে দিলে আমরা মিন কিন্তু পেয়ে গেছি, তো সহজ না, এই যে আমি এখানে एग्जांपल দিয়েছি, এই एग्जांपलটা করে দিয়েছি। এবার প্রপার্টিস অফ এক্সপেকটেশন, আর এক্সপেকটেশন যেটা, এই যে এক্সপেকটেশনের সুবিধা, আমার যদি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, কনস্ট্যান্ট যদি হয়, যদি ধ্রুবক হয় তখন ই অফ সি, তখন ইকুয়াল টু কত হবে, সি হবে, কনস্ট্যান্টের ভ্যালুটাই থাকবে।
আর যদি মাল্টিপল যদি হয়, ঠিক আছে, মাল্টিপল যদি হয়, এই যে খেয়াল করি, তখন এই যে এখানে মানে ওই যে আমার এক্স এফ অফ এক্স এই টাইপের আর কি, আমাদের এখানে গুণ আকারে যদি থাকে, হ্যাঁ গুণ করতে হবে, এক্স এফ অফ এক্স ইকুয়াল টু লিখতে হবে। এবার এডিশন যদি থাকে তখন আমাদের আলাদা আলাদা কি করতে হবে, ই অফ এক্স প্লাস ই অফ ওয়াই যুগের নিয়মের ক্ষেত্রে। এবার আসি মুভমেন্টস। মুভমেন্টসটা দেখি আমরা, মুভমেন্টসের মধ্যে কি কি আছে দেখি। মুভমেন্টস ডিসক্রাইব দ্য শেপ অফ এ ডিস্ট্রিবিউশন। Movement describe the shape of a distribution. First moment, mean, এই যে mean কে আমরা mu equal to e of x, ঠিক আছে, e of x কে আমরা লিখতে পারি এই যে মোমেন্ট যেটা বলতেছি mu। আচ্ছা, এরপর সেকেন্ড মোমেন্টের ক্ষেত্রে e of যেহেতু x, এরপর সেকেন্ড মোমেন্ট বলা হয়েছে x স্কয়ার হবে। এবার ভেরিয়েন্সটা দেখি। এবার ভেরিয়েন্সটা কি হবে, ভেরিয়েন্স হয়ে যে আমার খেয়াল করি ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এখানে আমার সেকেন্ড মোমেন্ট মাইনাস ফার্স্ট যে মোমেন্টটা ছিল তার উপর কি হবে, হোল স্কয়ার হচ্ছে, ঠিক আছে, এটাই হচ্ছে ভেরিয়েন্স। ভেরিয়েন্স কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ফর্মুলাটা আমরা দেখে নিই, ঠিক আছে। আচ্ছা, এবার তৃতীয় মোমেন্ট যেটা, এটা ফার্স্ট আর সেকেন্ড মোমেন্ট, আর তৃতীয় মোমেন্ট হচ্ছে এটা আমাদের ডিস্ট্রিবিউশনের যে বক্রতা আর কি সেটা নির্দেশ করে ভেরিয়েন্সের। আর চতুর্থ যদি মোমেন্ট হয় তখন সেটা হচ্ছে চূড়ার উচ্চতা বা পিকনেস নির্দেশ করবে ডিস্ট্রিবিউশনের কোর্টেসিস বা হচ্ছে চূড়ার বক্রতা নিয়ন্ত্রণ করে। এটা একটু মনে রাখা দরকার। আচ্ছা, মনে হয় আমি এখানে দিয়েছি, এই যে হার যে মুভমেন্টটা মেজার্স স্কিউনেস বক্রতা নির্দেশ করবে, ফোরটা হচ্ছে চূড়া নির্দেশ করে। আচ্ছা, এগুলো এরপরে দেখি আমরা হচ্ছে এই ধরনের আর কি এই টাইপের কোশ্চেন যেগুলো পরীক্ষা আসবে ওগুলো যখন সলভ করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আগে বেসিকগুলো ক্লিয়ার করে নিই। এবার আসি পিজিএম, প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন, used only for non-negative probability generating function যেটা পিজিএফ, এটা মূলত নন নেগেটিভ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য ব্যবহৃত হয়। ডেফিনেশনটা কি, যে জি অফ এক্স জেনারেটিং ফাংশন যেহেতু বলা হয়েছে, জি অফ এক্স এস দেওয়া হয়েছে ইকুয়াল টু ই অফ এস এর উপর পাওয়ার কত এক্স। এবার খেয়াল করি, অথবা এনে ওই যে ই অফ এক্স, ওই যে আমরা যে মিন ভ্যালু বের করেছি ওটার, তো এটা তো ছিল কি সামেশন পি অফ, এখানে কি হবে এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এস এর উপর পাওয়ার কত এক্স। এন্ড আমার কি এইভাবে এটাকে হচ্ছে অন্যভাবে লেখা যায় ফর্মুলাটা। আর প্রপার্টিসটা দেখি, জেনারেল প্রবাবিলিটিস, ফাইন্ড মোমেন্টস ইউজফুল ফর ব্রাঞ্চিং প্রসেস, অর্থাৎ প্রবাবিলিটি নির্ণয়, মোমেন্ট নির্ণয় আর ব্রাঞ্চিং প্রসেস নির্ণয়ের জন্য বিজিএফটা ব্যবহার করা হয়। এবার উদাহরণ দেখলে বোঝা যাবে ক্লিয়ারলি। মনে করে এক্স ইকুয়াল টু দেওয়া আছে 0, 1, 2, প্রবাবিলিটি দেওয়া আছে 0.2, 0.5, 0.3, তাহলে আমাদের জি অফ এস বলতেছে না প্রথমে। আচ্ছা, তো জি অফ এস কত হবে, জি অফ এস 0.2 প্রথমটা, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, যেহেতু সামেশন, এই যে খেয়াল করি আমার হচ্ছে ই এস এর উপর কি হচ্ছে এক্স, ঠিক আছে, তো আমি এক্স এর প্রথমটার ক্ষেত্রে 1 ধরতে পারি, তো এই জন্য 0. এখানে কত ছিল 2 দিয়েছি। এরপরে সেকেন্ডটা কত হবে, সেকেন্ডটা আমার 0. এখানে কত হবে 0.5, এক মিনিট। আচ্ছা, এখানে 0.2 প্রথমে 1 এটার সাথে গুণ, এরপরে 0.5 এর সাথে এস গুণ হবে প্লাস এরপর একটা 0. কত আছে, এই যে এখানে কত ছিল 0.3 ছিল, 0.3 তার উপর স্কয়ার এস স্কয়ার অর্থাৎ 1, এই যে এখানে এরপর এস এস স্কয়ার এইভাবে এস কিউব এইভাবে বাড়তে থাকবে। তো আমার যেহেতু তিনটা ছিল, এই তিনটা টোটাল যে ভ্যালুটা হবে সেটাই হচ্ছে মূলত আমাদের কি হবে, জেনারেটিং ফাংশনটা হবে আর কি। এবার মুভমেন্ট জেনারেটিং ফাংশনটা আমরা দেখব। মুভমেন্ট জেনারেটিং ফাংশনটা আসলে জেনে রাখা দরকার আর কি, কিন্তু আমাদের যেগুলো আসবে পরে আমি যখন এক্সাম করাবো, এই যে এক্সাম্পল এখানে দেওয়া আছে,
এবার মোমেন্ট জেনারেটিং ফাংশনের মধ্যে যে ফর্মুলা আছে ফর্মুলা আমরা দেখে নিব। এবার মিডিয়ানটা ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা মাস্ট থাকবে। মিডিয়ান is the value dividing the distribution into two equal halves। অর্থাৎ মিডিয়ানটা কি বলা হয়েছে, যে আমরা তো জানি মিডিয়ান কি করে, মূলত একটা সমানুষ মধ্যক যেহেতু বলা হয়, মনে করে আমি 1 থেকে 9 পর্যন্ত আছে, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে 9। তো আমি এখানের মধ্যে এই যে দুইটা অংশে ভাগ করব, অর্ধেক অর্ধেক, তাহলে আমি 1 থেকে 4, এখানে শেষের এই 4টা অংশ, তাহলে মাঝখানে যেটা থাকতেছে এটাই হচ্ছে মিডিয়ান, ঠিক আছে, মধ্যক এটা। আচ্ছা, এটা ডেফিনেশনটা দেওয়া হয়েছে, ওই যে অর্ধেক যেটা আমি এখানে ডেফিনেশন বলা হয়েছে সেই সেম কথাটাই। আচ্ছা, এবার এখানে ডাটা দেওয়া হয়েছে, এই যে দেখেন আমি যেটা এক্সাম্পল দিয়েছি, দুইটা দুইটা বাদ দিলে মাঝখানে থাকতেছে 4, এটাকে বলা হয় মধ্যক। আমরা তো এবার বুঝতে পারছি মধ্যকটা কি। এবার আসি কোয়ান্টাইলস। কোয়ান্টাইলস এটা আমরা দেখি, কোয়ান্টাইলটা কিন্তু দরকার আছে। কোয়ান্টাইলস ডিভাইড ডাটা ইনটু ইকুয়াল পার্টস। এটা কি করে, মূলত ডাটাকে সমান অংশে ভাগ করে। এক্সাম্পল, এবার কোয়ার্টাইলস, কোয়ান্টাইলস মানে হচ্ছে ডাটাকে সমানভাবে ভাগ করবে, আবার কোয়ার্টাইলস মানে 4 ভাগে ভাগ করা। কোয়ার্টাইলস ডিভাইড ইনটু 4 পার্টস। তো Q1 4 পার্টে ভাগ করা, 100%কে 4 পার্টে ভাগ করলে কত হবে, 25। Q1 হচ্ছে 25%, এরপরে Q3 কত হবে 75%, আর এরপরে Q2টা কি হবে, মিডিয়ান হবে, ঠিক আছে। এরপরে আবার আচ্ছা, আমরা এবার ডেসাইলসটা পড়বো। এটা হচ্ছে 10টা পার্ট হবে সমান ভাগে। তো 10টা পার্ট যদি হয় তাহলে, আচ্ছা এরপর পার্সেন্টাইলস 100% মানে 100টা ভাগ হবে সমান। আর এক্সাম্পল 90 পার্সেন্টাইল মিনস হচ্ছে 90% অবজারভেশনস আর বিলো ইট। অর্থাৎ কি, মূলত 96% যে পর্যবেক্ষণ এই মানে নিচে অবস্থান করে আর কি, এটা বোঝাচ্ছে। এবার আসে মার্কভ ইনইকুয়ালিটিতে। মার্কভ ইনইকুয়ালিটির মধ্যে অ্যাপ্লাইজ টু নন নেগেটিভ র্যান্ডম ভেরিয়েবলস। তো এটি শুধুমাত্র নন নেগেটিভ যে র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে প্রযোজ্য। এখন স্টেটমেন্টটা দেখি আমরা। ইফ স্টেটমেন্ট হচ্ছে বলা হয়েছে 0 থেকে বড় বা 0 যদি সমান হয় x এর ভ্যালু, তবে আমাদের এখানে মার্কভ ইনইকুয়ালিটির এই যে পি অফ এক্স, এক্স বলতে আমার এখানে যা ভ্যালু আর কি প্রবাবিলিটি দেওয়া থাকবে সেটা কি হইতে হবে, এর থেকে বড় বা সমান। আবার এখানে মিডিয়ান ডিভাইডেড বাই যা থাকবে তার এ কমা এর ভ্যালুটা অলওয়েজ 0 থেকে বড় হবে। এটা হচ্ছে যদি আমাদের 0 থেকে বড় বা 0 সমান হয় এক্স এর ভ্যালু, তখন আমরা মার্কভ ইনইকুয়ালিটির সূত্রটা। তো এখন দেখি এক্সাম্পল দেওয়া হয়েছে। ই অফ এক্স ইকুয়াল টু দেওয়া হয়েছে 20, আবার পি অফ এক্স ইকুয়াল টু দেওয়া হয়েছে কত, 40 দেওয়া হয়েছে, ঠিক আছে। আবার সব তো ভ্যালু দেওয়া হয়েছে, তো সব যদি ভ্যালু দেওয়া হয়ে থাকে তাহলে আমাদের এখানে কত, এই যে বের করি, এই যে কত হচ্ছে, আমার প্রথমে দেওয়া ছিল কত, মধ্যক দেওয়া ছিল 20, আর এক্স এর যে প্রবাবিলিটিটা সেটা 40 দেওয়া ছিল। তাহলে ভাগ করি, এখানে 0 0 চলে গেলে 2 দিয়ে এটাকে ভাগ করলে মূলত 1/2 মানে কত হবে, 0.5 আর কি। তো এই যে 0.5 যেটা আমার শুরুতে ছিল। আচ্ছা যাই হোক, এরপরে দেখি মার্কভ ইনইকুয়ালিটিটা তো দেখছি, এবার আসি আর কি বাকি ছিল যেন। এবার আমরা সেবিশেভস ইনইকুয়ালিটিটা পড়বো। স্টেটস দ্যাট মোস্ট অবজারভেশনস, এটা হচ্ছে বেশিরভাগ পর্যবেক্ষণের যে মিনের কাছাকাছি অবস্থান করে, এটা এই অসমতাটা কি করা হয়, মূলত যে বেশিরভাগ পর্যবেক্ষণ মিন মানে মধ্যকের কাছাকাছি অবস্থান করে। এর একটা ফর্মুলাটা দেখি, এটা আমরা জেনে রাখতে পারি, তেমন একটা ইয়ে করে না। যাই হোক, মিউ বোঝাচ্ছে এখানে মিন, আর এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কেয়ার ভ্যালু অলওয়েজ কত 1 আসবে। তো ইকুইভ্যালেন্ট ফর্মটা এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ আমাদের পরে কিন্তু কাজে লাগবে, সেবিশেভসের ইনইকুয়ালিটিটা কাজে লাগবে। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পলটা দেখি তাহলে বোঝা যাবে আরো ক্লিয়ারলি। খেয়াল করি, এক্স
এখানে দেওয়া হচ্ছে মাইনাস মিউ, আর এরপরে লেস দেন কে ইন্টু কে এর সাথে ওই যে কে যে ভ্যালু সেটা আগের থেকে বড় হবে আর মিউ গুণ হবে, এটার ভ্যালু এবার গ্রেটার দেন অর ইকুয়াল, এখানে 1 মাইনাস 1 বাই কে স্কয়ার, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফর্মটা মাথায় রাখতে হবে। আমরা অনেক যখন হচ্ছে প্রশ্ন সলভ করবো তখন কিন্তু এটা লাগবে। তো এখানে সহজ একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, খেয়াল করি। প্রশ্নটা হচ্ছে কি কি দেওয়া আছে, এটা হচ্ছে ফর্মুলা। আমার ভ্যালু দেওয়া আছে মিউ ইকুয়াল টু দেওয়া হয়েছে 100, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেওয়া হয়েছে 10, তারপর কে ইকুয়াল টু দেওয়া ছিল 2। এবার তাহলে আমার এখানে ফর্মুলার মধ্যে খেয়াল করি পি অফ, তাহলে এখানে কি হবে এক্স যেটা ছিল সেটা তো ভ্যালু দেওয়া নেই, তো এটা কত হবে মাইনাস মিউটা কত দেওয়া আছে, মিউটা দেওয়া আছে 100, ঠিক আছে। এরপরে হচ্ছে এবার কেটা কত দেওয়া আছে, এখানে কে কত দেওয়া আছে 2, 2 এর সাথে এটা গুণ কত হবে 20 হবে, ঠিক আছে। এইবার এই চিহ্নটা দিব, দেওয়ার পর 1 মাইনাস 1 বাই কে স্কয়ার, কে বলতে কত ছিল 2, তার উপরে এখানে কত হবে 1 বাই 4। এটাই হচ্ছে মূলত আমাদের একে যা ভ্যালু দেওয়া আছে সেটাকে ইকুইভ্যালেন্ট ফর্ম, যদি চেবিশেভস এর ইকুইভ্যালেন্ট ফর্মে করতে যাই তখন আমাদের এটাই আসবে। তো এখান থেকে আমরা চাইলে কিন্তু একটা ভ্যালু বের করতে পারি, অথবা জাস্ট ভ্যালু না, জাস্ট হচ্ছে এই সংখ্যাগুলোরে একটু ছোট করতে পারি। তো একটু ছোট করার দরকার নেই, এইভাবে রেখে দিব আমরা। এইগুলো তো আসলে তেমন একটা হচ্ছে এক্সাম্পল করা পরে যখন আমরা সরাসরি ম্যাথ করব তখন আরো ভালো করে বোঝা যাবে। এখানে ফর্মুলা দেওয়া আছে, আপনারা যারা পিডিএফ নিয়ে নেবেন ওখানের মধ্যে দেখে নেবেন আর কি, ওটা আমি আর করতেছি না আলাদা করে। এবার হচ্ছে প্রবাবিলিটি স্পেশাল ডিস্ট্রিবিউশনস, আমরা তো এতক্ষণ জাস্ট প্রবাবিলিটি ওভাবে পড়েছি আলাদা করে, এবার আমরা স্পেশাল ডিস্ট্রিবিউশন আর স্ট্যান্ডার্ড প্রবাবিলিটিটা দেখব, যেটা হচ্ছে মূলত কি প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্সের কিছু গুরুত্বপূর্ণ আর কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেগুলো বিভিন্ন ধরনের র্যান্ডম ভেরিয়েবলের আচরণের উপর ডিপেন্ড করে আর কি ব্যাখ্যা করে। তো এখন একটা হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, কাউন্টেবল ভ্যালুস আমরা জানি এতক্ষণ পড়েছিলাম। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে এনি ভ্যালু যেটা উইদিন অ্যান ইন্টারভ্যাল, একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস, যেটা মাইনাস ইনফিনিটি থেকে ইন্টারভ্যালটা হচ্ছে প্লাস ইনফিনিটি আর কি, এইটুকু এই রেঞ্জের মধ্যে মূলত কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনটা হয়। এবার ডিসক্রিট আমরা ডিস্ট্রিবিউশনটা দেখতে পারি। ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের মধ্যে প্রথমে আছে ডিসক্রিট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে বিচ্ছিন্ন সমাবন্টন বলা হয়, বিচ্ছিন্ন সমাবন্টন। তো এখানের মধ্যে আমরা ডেফিনেশনটা কি দিয়েছি সেটা দেখি। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস has a discrete uniform distribution if every possible value has the same probability. Example হচ্ছে rule in a fair die. আচ্ছা আমি ডেফিনেশনটা আবার বলি, সেটা হচ্ছে মূলত যদি একটা ডিসক্রিট ইউনিফর্ম ভেরিয়েবল থাকে তখন এটার প্রতিটি মানে সম্ভাব্য আর কি, সম্ভাব্যতা বা প্রবাবিলিটি যদি সমান হয় তখন তাকে ডিসক্রিট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলা হয়। একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে রুল ইন এ ফেয়ার ডাই। ফেয়ার মানে আমরা বলেছিলাম আগে সুষম আর কি। আচ্ছা, তো আমাদের বলা হয়েছে একটা সুষম পাশা যদি নিক্ষেপ করা হয় তাহলে সেটা সম্ভাব্য ফলাফল কত হবে 1 থেকে 6 হবে। এরপর বলা হয়েছে ইচ ভ্যালু হ্যাজ প্রবাবিলিটি, প্রত্যেকটার কিন্তু প্রবাবিলিটি সমান। এই যদি 1 এর প্রবাবিলিটি তো 1/6 হবে, 2 এর প্রবাবিলিটি 1/6, এইভাবে প্রত্যেকটার প্রবাবিলিটি কি হবে সুষম সমান হচ্ছে। এবার পিএমএফটা বের করি। পিএমএফটা কি হবে, এই যে পি অফ এক্স ইকুয়াল টু কি হবে এক্স 1/n, n বলতে কত 6, তো আমার এক্স কত হবে, এই যে এখানে প্রত্যেকবার প্রথম 1 নিল 1, 2 নিল একবার হবে, 3 নিল একবার, এরকম আর কি। আমরা তো ভ্যালুটা পাচ্ছি এটা, যেটা n ইকুয়াল টু মোট সম্ভাব্য মান। আচ্ছা এটা গেছে। এবার আসি পিএমএফ তো গেছে, এবার বের করা। এবার আসি মিন, মিন ভ্যালুতে কি হবে n বলতে টোটাল কত 6টা, 6 আছে ঠিক আছে, প্লাস 1 এখানে নিচে কত হবে 2 হবে, তো 6 আর 1 কত হবে 7, 2 দিয়ে ভাগ করলে কত হবে 3.5 হবে, ঠিক আছে। আচ্ছা 6 7, হ্যাঁ। এবার ভেরিয়েন্স, ভেরিয়েন্সের সূত্র এখানের ক্ষেত্রে কি হবে, ভেরিয়েন্স এগুলো কিসের পড়তেছে আমরা ডিসক্রিট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ভেরিয়েন্সটা কি হবে, এখানে ভেরিয়েন্স হবে আমার
n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত 12 হবে। আচ্ছা, এই সূত্রগুলো আমরা মনে রাখবো। দেখি ভেরিয়েন্সের সূত্র মনে হয় আমি দিয়েছি। আবার এক্সাম্পল দেখি। রোল এ ডাই, এটা পাশে নিক্ষেপ করা হয়েছে। প্রবাবিলিটি অফ গেটিং 4, তো এটার কত আসতেছে সম্ভাবনা, যে 1/6 প্রত্যেকটাতে সমান আসবে, সেটা তো আমরা জানি। 4 পাওয়ার সম্ভাবনা বের করে সেটা। এবার আসি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। বাইনোমিয়াল মানে হচ্ছে দ্বিপদী যে বন্টনটা, ডিস্ট্রিবিউশন মানে বন্টন, বাইনোমিয়াল মানে হচ্ছে কি দ্বিপদী বন্টন। এখন দ্বিপদী বন্টন কখন হয়? মডেলস, এখানে দ্য নাম্বার অফ সাকসেসেস ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, অর্থাৎ হচ্ছে যখন নির্দিষ্ট সংখ্যক স্বাধীন পরীক্ষায় সফলতার সংখ্যা গণনা করা হয় তখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলা হয়। সফলতার যে সংখ্যা, আমাদের যে নির্দিষ্ট সংখ্যক যে ইন্ডিপেন্ডেন্স যেগুলো টেস্ট এক্সাম আর কি পরীক্ষা যেগুলো হয় এগুলোতে সফলতার সংখ্যা যদি গণনা করে তখন সেটাকে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এটার কিছু কন্ডিশন আছে। ফিক্স নাম্বার অফ ট্রায়ালস, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক ট্রায়াল, অর্থাৎ যেটাকে n এর ভ্যালু, টোটাল আউটকামস মানে হচ্ছে সাকসেস বা ফেলিওর যাই হোক না কেন, ওই টোটাল আউটকামসটা প্রতিটি ট্রায়ালে দুইটা ফলাফল আর কি, যে কোনো প্রতিটি ট্রায়ালে দুইটা ফলাফল থাকবে, হয় সাকসেস ফেলিওরের মধ্যে। এরপর প্রতিটি ট্রায়াল হইতে হবে স্বাধীন। তারপর সেম প্রবাবিলিটি অফ সাকসেস, অর্থাৎ সাকসেসের প্রবাবিলিটি অলওয়েজ সর্বদা একই হইতে হবে। এগুলো হচ্ছে কন্ডিশন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য। মানে আমরা এবার একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলের মধ্যে খেয়াল করি কি আছে প্রশ্ন। ফ্লিপ এ কয়েন 10 টাইমস, অর্থাৎ একটা মুদ্রা যদি 10 বার নিক্ষেপ করা হয় তাহলে কি প্যারামিটার করতে বলছে? নাম্বার অফ ট্রায়ালস n, মোট ট্রায়াল, এটা তো হচ্ছে হেড কয়বার আসে সেটা বের করতে বলা হয়েছে। প্রশ্নটা আরেকবার খেয়াল করি, আমি কি একটা জিনিস লিখে নেই। আচ্ছা, ফ্লিপ এ কয়েন অফ 10 টাইমস, 10 বার যদি একটা নিক্ষেপ করা হয় তাহলে হেড কয়বার আসে সেটা বের করতে বলা হয়েছে। প্রশ্ন এটাই ছিল, আমার এখানে শর্ট একটু লেখা হয়নি। আচ্ছা, এবার দেখি প্যারামিটারস গুলো হচ্ছে কি কি। নাম্বার অফ ট্রায়ালস, যেটাকে মোট ট্রায়ালটা হচ্ছে n, আর p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, সাকসেস যেটাকে p দ্বারা ডিনোট করা হয়। তো পিএমএফটা কি হবে তখন খেয়াল করি। আমাদের যখন আমরা কি পড়তেছিলাম ডিসক্রিট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, তখন আমাদের পিএমএফ একরকম ছিল, তারপর হচ্ছে মিন একরকম, ভেরিয়েন্স একরকম। এবার আমরা পড়তেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের পিএমএফ এর ফর্মুলা হচ্ছে এটা, মনে রাখতে হবে আমাদের। পি অফ এক্স ইকুয়াল টু এক্স হচ্ছে এখানে কি হবে এন, যেটা আমরা কি করি বিন্যাস সমাবেশ করি আর কি। এরপরে মিনটা কি হবে, মধ্যকটা কি হবে, এন বি হবে। পি মানে প্রবাবিলিটি অফ সাকসেস, এন মানে কি ট্রায়ালস এর সংখ্যা, মধ্যক হচ্ছে এটা। এরপরে আসি ভেরিয়েন্স, ভেরিয়েন্সের ক্ষেত্রে এন পি ইন্টু 1 মাইনাস পি হবে। ফর্মুলা মনে রাখতে হবে কিন্তু আমাদের। এবার আসি জিওমেট্রিক, আমি এখানে এক্সাম্পল দিয়ে একটা পিএমএফ বের করে দেখিয়েছি, ওটা ফর্মুলাতে। Geometric ডিস্ট্রিবিউশনটা দেখি। Geometric distribution represents the number of trials until the first success. PMF টা খেয়াল করি, এখানে PMF যা আছে 1 minus p, এরপরে আছে কি x minus 1 into p, হয় আর x equal to কত দেওয়া আছে। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা মূলত আমাদের এই যে বলা হয়েছে রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ ট্রায়ালস আনটিল দ্য ফার্স্ট সাকসেস আর কি। প্রথম যে সাকসেস পাওয়ার জন্য কতবার ট্রায়াল করতে হবে তা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন দ্বারা প্রকাশ করা হয়। তো এটার পিএমএফটা দেখতে পাচ্ছি আমরা। এটার এক্সাম্পল দেখি, যেখানে এক্স ইকুয়াল টু এক্স বলতে আমরা 1 2 3 অর্থাৎ কতবার ট্রায়াল, এর মধ্যে সাকসেসের বলেই আমাদের লাগবে। এরপর মিনের যে ফর্মুলা ই অফ এক্স ইকুয়াল টু 1 বাই পি, ভেরিয়েন্সটা কি হবে 1 মাইনাস পি বাই পি স্কয়ার, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। এবার আসি মেমোরিলেস প্রপার্টি। মেমোরিলেস প্রপার্টি, মেমোরিলেস প্রপার্টি মানে হচ্ছে মূলত ওই যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মেমোরিলেস প্রপার্টি রয়েছে। কাউন্টস দ্য নাম্বার অফ ট্রায়ালস রিকোয়ার দ্য অবটেন দ্য আর, যেটা সাকসেস, অর্থাৎ হচ্ছে আরতম সাকসেস পাওয়ার জন্য মোট কতবার ট্রায়াল করতে হয়েছে সেটাই নির্দেশ করে। সরি, এটা তো মেমোরি, এটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মধ্যে, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মেমোরিলেস প্রপার্টিটা ব্যবহার করা হয়। এটা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মূলত কি করা হয়, কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়ালস রিকোয়ার্ড টু অবটেন দ্য আর আর কি আর্থ সাকসেস,
অর্থাৎ আরতম সাকসেসের জন্য, সাকসেস পাওয়ার জন্য মোট কতবার ট্রায়াল করতে হবে তা নির্দেশ করে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা। এটার পিএমএফ এর সূত্র দেখি, তারপরে মিনের সূত্র E of x equal to r by p, ভেরিয়েন্স হচ্ছে r into 1 by p divided by p square। এই সূত্রগুলো জেনে রাখা দরকার। তবে হচ্ছে এগুলো হচ্ছে বেসিক জেনে রাখেন, পরে আমরা যখন পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসতে পারে ওগুলো যখন সলভ করব তখন ওখানের মধ্যে যা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ওই সবগুলো মনে রাখলে হবে। হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ডেফিনেশনটা, স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট। এটা হাইপার জিওমেট্রিক বন্টনের ক্ষেত্রে মূলত পপুলেশন থেকে আর কি রিপ্লেসমেন্ট ছাড়া স্যাম্পল নেওয়া হলে সেটাকে বলা হয় হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তো সাপোজ পপুলেশন হচ্ছে n, সাকসেস আইটেম হচ্ছে k, ঠিক আছে। একটা বলা হয়েছে পপুলেশন হচ্ছে কি আমাদের n সংখ্যক আর সাকসেস আইটেমসকে k দ্বারা হয়েছে। যদি মনে করে আমরা একটা বাক্সের মধ্যে 10টা বল আছে যার মধ্যে 4টা হচ্ছে লাল বল, এখন এটা যদি আমি রিপ্লেসমেন্ট ছাড়া 3টা বল তুলি তাহলে কয়টা লাল বল পাওয়া যাবে? তো এটার পিএমএফ বের করা, মিন বের করা, ভেরিয়েন্স বের করা, ঠিক আছে। আর পিএমএফ, এই যে পিএমএফ বের করা, মিন বের করা, প্রত্যেকটা ফর্মুলা কিন্তু দেওয়া আছে। ভেরিয়েন্স, আচ্ছা এবার আমরা দেখব ডিফারেন্স ফ্রম বাইনোমিয়াল। বাইনোমিয়ালের পার্থক্যটা দেখি, সেটা হচ্ছে বাইনোমিয়াল আর হচ্ছে হাইপার জিওমেট্রিকের পার্থক্য। এই যে বাইনোমিয়াল আর হাইপার জিওমেট্রিকের পার্থক্য, এটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট, এটাতে আমাদের রিপ্লেসমেন্ট করা যায় আর এটাতে রিপ্লেসমেন্ট করা যায় না, এটা ইন্ডিপেন্ডেন্ট এটা ডিপেন্ডেন্ট, দুইটা জাস্ট পার্থক্য দেওয়া হয়েছে। এরপরে এবার পয়সন বন্টনটা দেখি, পয়সন ডিস্ট্রিবিউশনটা, যেটা ডেফিনেশন হচ্ছে মডেলস আর রেয়ার ইভেন্টস অকার ইন র্যান্ডমলি। এক্সাম্পল হচ্ছে ফোন কলস, অ্যাক্সিডেন্টস, আর্টওয়ার্কস, প্রিন্ট ইন এরর্স। অর্থাৎ প্রতি ঘন্টায় যে ফোন কলের সংখ্যা, দুর্ঘটনার সংখ্যা, টাইপিং ভুলের সংখ্যা, প্রিন্ট ইন এরর্স, এগুলো হচ্ছে আমাদের পয়সন বন্টনের, যেটা মূলত অল্প সময় বা নির্দিষ্ট স্থানে যদি বিরল ঘটনা কতবার ঘটবে তা পয়সন ডিস্ট্রিবিউশন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। রেয়ার যে ঘটনা তা কতবার ঘটবে সেগুলোই হচ্ছে মূলত কি হবে পয়সন ডিস্ট্রিবিউশন দ্বারা প্রকাশ করা হয়। এটার প্যারামিটার হচ্ছে আমাদের ল্যামডা, যে অ্যাভারেজ নাম্বার অফ ইভেন্টস। পিএমএফ প্রত্যেকটার কিন্তু পিএমএফ, মিন, ভেরিয়েন্স কিন্তু আলাদা আলাদা, অ্যাপ্রক্সিমেশনলি অ্যান্ড অলওয়েজ 20-এর উপরে আর পি এর ভ্যালু 0.05 এর নিচে হইতে হবে যদি, দেন বাইনোমিয়াল ইকুয়াল টু পয়সন হবে। আচ্ছা ইকুয়াল না, এটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি হবে। এবার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনটা দেখি, এতক্ষণ তো ডিসক্রিটটা পড়েছি, এবার কন্টিনিউয়াসটা। কন্টিনিউয়াস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পিডিএফ, ওটার ক্ষেত্রে কিন্তু ডিসক্রিটের ক্ষেত্রে পিএমএফ, পিডিএফটা কিন্তু আমরা জানি কন্টিনিউয়াসের ক্ষেত্রে হয়। তখন আমাদের পি অফ এফ অফ এক্স ইকুয়াল টু 1 বাই বি মাইনাস এ, আবার কখন এর মান এই যে এক্স এর কি হবে, এর থেকে বড় হবে, এক্স এর ভ্যালুটা বি থেকে ছোট হতে হবে। মিনটা কি হবে, মিন হবে কি দুইটা, এই যে ই অফ এক্স ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড বাই 2, আলাদা আলাদা ভেরিয়েন্সটা বি মাইনাস a হোল স্কয়ার ডিভাইডেড বাই কত হবে 12 হবে। এবার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হবে, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সূচকের যে বন্টন আর কি, দুটি ঘটনার মূলত মডেলস ওয়েটিং টাইম বিটুইন পয়সন ইভেন্টস, অর্থাৎ দুটি ঘটনার মধ্যবর্তী যে অপেক্ষা সময় ওয়েটিং যে টাইমটা থাকে সেটা নির্ণয়ে ব্যবহৃত করা হয় এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, যেটার পিডিএফ ইকুয়াল টু ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। এরপর মিনটা কি দেখি, মিন হচ্ছে 1 বাই ল্যামডা, ভেরিয়েন্স হচ্ছে 1 বাই ল্যামডা স্কয়ার। এটা মোটামুটি সহজ আছে, মেমোরিয়ালাইজ প্রপার্টি লাইক জিওমেট্রিক। আচ্ছা এবার গামা ডিস্ট্রিবিউশনটা দেখি, এটার ক্ষেত্রে এফ অফ এক্স, পিডিএফ, মিন আর ভেরিয়েন্স। মিন ভেরিয়েন্সটা সহজ আছে, স্পেশাল কেসও হইতে পারে, কেস যেটা ইফ ইকুয়াল টু আলফা ইকুয়াল টু যদি 1 হয় গামা বিকামস এক্সপোনেনশিয়াল। আচ্ছা অর্থাৎ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের কি গামা ডিস্ট্রিবিউশন একাধিক ঘটনা যদি সংঘটিত হওয়ার পূর্বে যে পূর্ব পর্যন্ত সংখ্যা যেটা নির্ণয় করা হয় তখন মূলত গামা ডিস্ট্রিবিউশন ইকুয়াল টু কি হবে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যায় গামা যখন আলফা ইকুয়াল টু 1 হয়, এটা রেয়ার কেস। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আমরা ওয়েবল ডিস্ট্রিবিউশনটা করব, যেটা হচ্ছে পিডিএফ এর ফর্মুলা আর অ্যাপ্লিকেশনটা দেখে আমরা এটার ব্যবহার।
রিলায়েবিলিটি, লাইফ টাইম অ্যানালাইসিস, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এসবের ক্ষেত্রে কি করা হয়, ওয়েবল ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করা হয়। মূলত এটা কি করে, যন্ত্র বা মেশিন কতদিন কার্যক্রম থাকবে তা বিশ্লেষণে ব্যবহৃত হয়। এবার আসি প্যারেটো বন্টনের ক্ষেত্রে, এটা ইম্পর্টেন্ট। আবার প্যারেটো ডিস্ট্রিবিউশনের ব্যবহার হচ্ছে মূলত আমাদের ওয়েলথ ডিস্ট্রিবিউশন, ইনকাম, সিটি পপুলেশন এইসবের ক্ষেত্রে প্যারেটো বন্টনটা ব্যবহার করা হয়। এটাকে যে হেভি টেল ডিস্ট্রিবিউশনও বলা হয়, হেভি টেল ডিস্ট্রিবিউশনও বলা হয়। আচ্ছা, হেভি টেল ডিস্ট্রিবিউশনও বলা হয়। এরপর আমরা দেখি, এই যে এখানে তো হেভি টেল ডিস্ট্রিবিউশনের বলা হয় বেটা ডিস্ট্রিবিউশন। বিটা ডিস্ট্রিবিউশনটা দেখি, যে সকল মূলত আমাদের কি করা হয়, এই যে 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে তাদেরকে বেটা, মানে মূলত র্যান্ডম ভেরিয়েবলের মান 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে তখন তাদেরকে আমরা বিটা ডিস্ট্রিবিউশন বলা, মানে তাদের জন্য বিটা ডিস্ট্রিবিউশনটা ব্যবহার হয়। যেমন হচ্ছে প্রবাবিলিটি, পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ, প্রপোর্শনস, তারপর হচ্ছে বায়াসিয়ান স্ট্যাটিস্টিক্স, এই হিসেবের জন্য আমাদের কি করা হয়, বিটা ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করা হয়। এটার পিডিএফ, মিন, তারপর আসছে নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, এটা ইম্পর্টেন্ট। নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দি মোস্ট ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন পিডিএফ f of x equal to 1 by root of the power 2 pi sigma square into e to the power minus x mu whole square divided by 2 sigma square। নরমাল ডিস্ট্রিবিউশন কিন্তু স্ট্যাটিস্টিক্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ডিস্ট্রিবিউশনটা, যেটা আমাদের বেল শেপড কার্ভ, এইটার থেকে পরীক্ষায় মাস্ট আসবে। বেল শেপড কার্ভ, সিমেট্রিক, মিন, মিডিয়ান, মোড, এগুলোর জন্য মিন ইকুয়াল টু হইতে পারে এই যে মিডিয়ান, আবার মোড, তিনটাই কিন্তু সেম, মাথায় রাখবেন। আর এটার হচ্ছে পিডিএফ এর ক্ষেত্রে f of x equal to 1 by root of the power 2 pi and a sigma square e to the power minus x mu whole square divided by 2 sigma square। মিন কে মিউ দ্বারা প্রকাশ করা হয়, ভেরিয়েন্স কে সিগমা স্কয়ার, স্ট্যান্ডার্ড নরমাল যেটা z equal to x minus mu divided by sigma। এই ফর্মুলাগুলো নরমাল ডিস্ট্রিবিউশনের মধ্যে লাগবে। এটা তো বলেছি। এবার আসি ল নরমাল ডিস্ট্রিবিউশন, ইফ ln x is normal, ঠিক আছে। ln x যদি নরমাল ডিস্ট্রিবিউশন অনুসরণ করে তাহলে সেটা x হবে লগ নরমাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। ln x যেটা তো লগ, এই জন্য লগ নরমাল। অ্যাপ্লিকেশনসটা হচ্ছে ইনকাম, স্টক প্রাইসেস, তারপর হচ্ছে মানে শেয়ার বাজারে আয়, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল মেজারমেন্টস এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ইনভার্স গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, ইনভার্স গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দেখি যেটা ব্যবহার কোথায় কোথায় হইতে পারে, সার্ভাইভাল অ্যানালাইসিস, রিলায়েবিলিটি, ফাস্ট পেসেস টাইম, এগুলোর ক্ষেত্রে আমরা ইনভার্স গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ব্যবহার করা হয়। নরমাল ডিস্ট্রিবিউশনটা কিন্তু ফর্মুলাগুলো জেনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। আমি আরেকবার দেখাই, সেটা হচ্ছে কি ভেরিয়েন্সের হচ্ছে যে ফর্মুলা সিগমা স্কয়ার হবে, স্ট্যান্ডার্ড নরমালের ক্ষেত্রে z equal to x minus মাইক্রো ডিভাইডেড বাই সিগমা হবে। এরপরে আমাদের হচ্ছে মিন এর জন্য মিও, এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। এরপর হচ্ছে ইনভার্স গাউসিয়ান ডিস্ট্রিবিউশনেরটা তো আমরা দেখেছি, ফার্স্ট পেসেস টাইম, রিলায়েবিলিটি, সার্ভাইভাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্যারামিটারস হচ্ছে মিন আর শেপ। এবার আসি এখানে গসি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের স্পেশাল ডিস্ট্রিবিউশন উইথ নো মিন, এখানে কোনো মিন থাকবে না, ভেরিয়েন্স থাকবে না, আর ভেরি হেভি টেলস, খুব হেভি টেলস থাকতে পারে। এটি সাধারণত নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো কিন্তু নয়। আচ্ছা, যাই হোক, এবার আসি ডাবল এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এগুলো আমরা হচ্ছে সব আপনাদেরকে যা টপিক আছে সবগুলোর বেসিক ধারণা দিয়ে দিচ্ছি, পরে হচ্ছে আমরা পরীক্ষায় যে ধরনের আসতে পারে এই বেসিক ধারণা যদি না দিই তখন কিন্তু পরে দেখা যাবে যে ধরনের কোশ্চেন গুলো করাবো ওরা কিন্তু বুঝবেন না, এই জন্য বেসিক ধারণা দেওয়ার জন্য এইটা করানো। ডাবল এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন looks like two exponential distributions joined together
অ্যাপ্লিকেশন হচ্ছে সিগন্যাল প্রসেসিং, রোবাস্ট স্ট্যাটিস্টিক্স। এটার ব্যবহার হচ্ছে সিগন্যাল প্রসেসিং, রোবাস্ট স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে বা মেশিন লার্নিং এর ক্ষেত্রে কিন্তু ডাবল এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ল্যাপ্লাস ব্যবহার করা হয়। এটা হচ্ছে দুইটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের সমন্বয়ে গঠিত। আমাদের এটা এরপরে দেখি রিলায়েবিলিটি ফাংশন, যেটা নির্ভরযোগ্যতা। সাপোজ টি ইজ লাইফ টাইম, রিলায়েবিলিটি মিনস হচ্ছে আর অফ টি ইকুয়াল টু পি অফ, যে আমাদের কি হবে রিলায়েবিলিটি লাইফ টাইম আর কি। এটার হচ্ছে কোনো যন্ত্র বা উপাদান যদি নির্দিষ্ট সময় পর্যন্ত বিকল না হওয়ার সম্ভাবনাকে রিলায়েবিলিটি বলা হয়। তো এটাকে আমরা এভাবে হচ্ছে ডিফাইন করতে পারি আর কি। আচ্ছা, অর্থাৎ এটা আবার আরেকভাবে লেখা যায় আর অফ টি ইকুয়াল টু 1 মাইনাস এফ অফ টি। অর্থাৎ আমরা জানি কি নির্দিষ্ট 1, তো সেটার থেকে আমাদের লাইফ টাইম বিট করে দিলে যা থাকবে সেটাই রিলায়েবিলিটি। অর্থাৎ এফ অফ টি ইকুয়াল টু আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা, যেখানে মূলত কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ব্যবহার করা হয়। আচ্ছা, যে এফ অফ টি সিডিএফ। আচ্ছা, এবার আসি হ্যাজার্ড রেট, ফেলিয়ার রেট যেটাকে বলা হয়, measures the instantaneous failure rate। হ্যাজার্ড রেটটা, ফেলিয়ার রেটটা বের করা এফ অফ টি থেকে ডিভাইডেড বাই কি হবে রিলায়েবিলিটি রেটটা আর কি ভাগ করে দিলে আমাদের হ্যাজার্ড রেটটা পেয়ে যাব। ঠিক আছে, এবার আসি এটা সূত্রটা, যেখানে মূলত আমাদের কি করা হয় এফ অফ টিটা দিয়ে প্রবাবিলিটি ডেনসিটি পিডিএফটা, এটা হচ্ছে পিডিএফ, আর এটা হচ্ছে রিলায়েবিলিটি ফাংশন, রিলায়েবিলিটি ফাংশন। আচ্ছা, ফাংশন এখানে দেওয়া হয়েছে probability that a component fails at a time t given that it has served until t interpretation। আচ্ছা, রিলায়েবিলিটি অফ সিস্টেমটা দেখি সিরিজ সিস্টেম। সিরিজ সিস্টেমের মধ্যে মূলত আমাদের all components must work, if one fails the system fails। তো সিরিজ সিস্টেমের মধ্যে যদি সব কম্পোনেন্ট ঠিকভাবে কাজ করে তবে পুরো সিস্টেম কাজ করবে, একটি কম্পোনেন্ট নষ্ট হলে পুরো সিস্টেম নষ্ট হবে। এই যে এটাতে যদি সব কম্পোনেন্ট যদি ঠিকভাবে কাজ করে তবে পুরো সিস্টেম কাজ করবে, আর একটা কম্পোনেন্ট যদি নষ্ট হয় পুরো সিস্টেম কিন্তু নষ্ট হয়ে যাবে। তো রিলায়েবিলিটিটা দেখি ইফ ওয়ান ফেলস, ওই যে একটা যদি নষ্ট হয় তাহলে সবগুলো পুরো সিস্টেমে কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে। রিলায়েবিলিটি ফাংশনটা এটা দেখি আমরা আর এস এন, এটা কি হবে মাইক্রো আই কার্ড কত 1 আর আই, যে সব কম্পোনেন্ট কি হলে আর এস ইকুয়াল টু আর টু দি পাওয়ার এন হবে। এবার প্যারালাল সিস্টেমটা দেখি। প্যারালাল সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে মূলত একাধিক কম্পোনেন্টের মধ্যে যে কোনো একটা কাজ করলে পুরো সিস্টেম চলতে পারে, তাহলে সেটা হবে প্যারালাল। এটার রিলায়েবিলিটি আবার হচ্ছে আইডেন্টিক্যাল কম্পোনেন্টস, এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এবার আসি কুইক কম্পারিজন টেবিলটা দেখি আমরা একটু। ডিসক্রিট ইউনিফর্মের ক্ষেত্রে আমার টাইপ হচ্ছে ডিসক্রিট, এটার মেইন কাজ হচ্ছে ব্যবহার করা হয় মূলত আমাদের এখানে কি কারণে এই যে ইকুয়াল প্রবাবিলিটিস, বাইনোমিয়াল ডিসক্রিটের ক্ষেত্রে জিওমেট্রিক, এটা এই অংশটুকু যা যতক্ষণ পড়িয়েছি সেটাই। আচ্ছা, আলাদা করে এটা আমি একটা এবার এটা হচ্ছে সংক্ষেপে এই চারটা দিয়েছি আর কি, জাস্ট ধারণাটা নেওয়ার জন্য। জয়েন্ট ডিস্ট্রিবিউশনটা, জয়েন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এবার আসি। এটা হচ্ছে যৌথ বন্টন যেটাকে বলা হয়। তো জয়েন্ট ডিস্ট্রিবিউশন বলতে মূলত আমাদের দুইটি র্যান্ডম ভেরিয়েবল একসাথে যদি নির্দিষ্ট মান গ্রহণ করার সম্ভাবনাকে বোঝায় আর কি। দিস টপিক স্টাডিজ দ্য রিলেশনশিপ বিটুইন টু র্যান্ডম ভেরিয়েবলস ইউজুয়ালি ডিনোটেড বাই এক্স এন্ড ওয়াই। এটা হচ্ছে যৌথ বন্টন। যৌথ বন্টনের মধ্যে আবার কি কি আছে, একটা হচ্ছে এই যে জয়েন্ট ডিস্ট্রিবিউশন ডিসক্রাইব দ্য প্রবাবিলিটি দ্যাট টু র্যান্ডম ভেরিয়েবলস অকার টুগেদার, যেটা কি করে দুইটা র্যান্ডম ভেরিয়েবল যদি একসাথে আচ্ছা সরি এটা আমি খেয়াল করিনি। দিস টপিক স্টাডিজ দ্য রিলেশনশিপ বিটুইন টু র্যান্ডম ভেরিয়েবলস ইউজুয়ালি ডিনোটেড বাই এক্স এন্ড ওয়াই। অর্থাৎ হচ্ছে যদি জয়েন্ট ডিস্ট্রিবিউশনে একসাথে দুইটি র্যান্ডম ভেরিয়েবল এক্স আর ওয়াই আর কি, এই সম্ভাবনা তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।
তো এখানে জয়েন্ট ডিস্ট্রিবিউশনটা হচ্ছে মূলত দুইটা র্যান্ডম হচ্ছে যদি ভেরিয়েবল একসাথে নির্দিষ্ট মান গ্রহণ করে সেটার সম্ভাবনাকে জয়েন্ট ডিস্ট্রিবিউশন বলা হয়। তো এর মধ্যে প্রথম কেসটা হচ্ছে ডিসক্রিট কেস র্যান্ডম ভেরিয়েবল। তখন হচ্ছে মূলত আমাদের জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন, যেটা প্রবাবিলিটি মাস ফাংশন পিএমএম বলা হয়, ইজ কি হবে, একটা ঘটনা স্মল লেটার এক্স দিতেছে আর একটা ওয়াই দিতেছে, তখন পি অফ এক্স ওয়াই হবে, যেখানে পি অফ এক্স ওয়াই এর ভ্যালুটা 0 সমান বা 0 থেকে বড় হবে, আর সামেশন এক্স আর সামেশন ওয়াই পি অফ এক্স ওয়াই এর ভ্যালু অলওয়েজ কত হবে, 1 হবে। আর এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে দুইটা ঘটনা এক্স আর ওয়াই, এটার 1 আর 2 এর প্রবাবিলিটি গুলো দেওয়া হয়েছে, টোটাল করলে ঠিকই 1 আসবে আর কি। তো আমার প্রথমটার ক্ষেত্রে কত হবে, 0.3। এই যে খেয়াল করি, এই যে আমি যখন 1 এর ক্ষেত্রে নিচ্ছি তখন 3, এরপর একটা যদি নিই তখন সবগুলো যোগ করলে আবার 1 আসবে। আচ্ছা, এবার কন্টিনিউয়াস কেসটা দেখি। কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে আমার হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আর কি জয়েন্ট প্রবাবিলিটি কি করে, মূলত ডেনসিটি ফাংশন, যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পিডিএফ এফ অফ এক্স ইকুয়াল টু, এখানে দুইটা এক্স ওয়াই দুইটা ঘটনা, সাজ দ্যাট পি অফ এক্স ওয়াই, এখানে কি হবে, এলিমেন্ট অফ এ, ঠিক আছে, ইন্টিগ্রেশন, হ্যাঁ ডাবল ইন্টিগ্রেশন, এরপরে কি হচ্ছে এফ অফ এক্স ডিএক্স ডিওয়াই, দুইটা যেহেতু আমাদের কি, তাহলে আমাদের এখানে কি হবে, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমাদের এই যে খেয়াল করি ফর্মুলাটা, লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি থেকে ডাবল ইন্টিগ্রেশন করতে হবে, ইকুয়াল টু সব যাই করি আমার ভ্যালু কিন্তু 1 আসবে প্রবাবিলিটি। এবার আসে মার্জিনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। মার্জিনাল মানে হচ্ছে প্রান্তিক বন্টন, যেটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন থেকে শুধুমাত্র একটি র্যান্ডম ভেরিয়েবল এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করাকে মার্জিনাল ডিস্ট্রিবিউশন বলা হয়। যদি মানে শুধুমাত্র একটি র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি আর কি ডিস্ট্রিবিউশন বের করাকে মার্জিনাল ডিস্ট্রিবিউশন বলা হয়। ডিসক্রিটের ক্ষেত্রে ফর এক্স ইকুয়াল টু, এই যে আমাদের মার্জিনাল ডিস্ট্রিবিউশন ডিসক্রিটের ক্ষেত্রে, আর যখন ওয়াই হবে ওয়াই এর ক্ষেত্রে আমাদের কি চেঞ্জ হয়েছে খেয়াল করি, এখানে ওয়াই এখানে ওয়াই, আর বাকি সব যা আছে তাই হবে, জাস্ট এখানে এক্স যখন তখন এই অংশটুকুর ক্ষেত্রে ওয়াই, এখানে এক্স। এক্সাম্পল হচ্ছে ইউজ ইন দ্য প্রিভিয়াস টেবিল ফর এক্স ইকুয়াল টু 1 দেওয়া হয়েছে, তো 1 যখন ওই যে আগে যে টেবিলটা দেওয়া হয়েছিল ওখানে 1 এর ক্ষেত্রে যা ছিল ওগুলো যোগ করেছে, এরপরে বাকি দুইটা দ্বিতীয় ঘটনাটা যোগ করেছে, তাহলে 0.5। আচ্ছা, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এবার আমাদের এক্স এর ক্ষেত্রে আবার ওয়াই এর ক্ষেত্রে, ঠিক আছে, প্রবাবিলিটিটা। এবার কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটা দেখি। কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে মূলত শর্তাধীন যে বন্টনটা, সেটার ক্ষেত্রে আমাদের আবার এটার ক্ষেত্রেও ডিসক্রিটটা দেখতে হবে। এরপর আসি প্রোভাইডেড এটার ভ্যালু 0 থেকে বড় হবে অলওয়েজ। এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা হচ্ছে x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 2 যদি হয়, তো এইটা আমরা যে এক্সাম্পল একটা দিয়েছিলাম শুরুতে, এই যে 1 এর কত ছিল, 1 আর 2 এর ক্ষেত্রে টোটাল 0.3 ছিল, এটার ক্ষেত্রে কত ছিল, 0.7 ছিল y এর ক্ষেত্রে। এবার এটা যদি সম্ভাবনা ওই যে 0.3 আর 0.7 ভাগ করলে কত আসবে, 0.4286 আর কি। এবার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ফর্মুলাটা তো দেওয়া আছে, প্রোডাক্ট মুভমেন্টস এর ক্ষেত্রে আমাদের এগুলো আমি বলেছি শুরুতে, জাস্ট একটা বেসিক ধারণা দিচ্ছি, এখানে কিন্তু ম্যাথ না পরীক্ষা এত সোজা করে কিছুই আসবে না, আমি দেখে তো এতটা সোজা মনে হইতেছে না, কিন্তু তারপরও এত ইজি কোশ্চেন করবে না পরীক্ষা, যে এগুলো টেকনিক্যাল যেভাবে কোশ্চেন আসবে ওগুলো কিন্তু আমি ব্যাখ্যা করে দিব। সুতরাং আগে দেখেন, জাস্ট বেসিকটা দেখেন আপনারা। প্রোডাক্ট মুভমেন্টস এর ক্ষেত্রে আমাদের কি হবে, প্রোডাক্ট মুভমেন্টস মানে কি আমরা জানি গুণ, ঠিক আছে। ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস, অর্থাৎ হচ্ছে দুইটা র্যান্ডম ভেরিয়েবলের যৌথ বৈশিষ্ট্য বোঝার জন্য আমাদের প্রোডাক্ট মুভমেন্টটা বের করা হয়। তো ফার্স্ট প্রোডাক্ট মুভমেন্ট ই অফ এক্স ওয়াই, ডিসক্রিটের ক্ষেত্রে সেটা কিভাবে হবে নিজে দেখেন, সূত্র ফর্মুলা। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কিভাবে হবে, মিক্সড এর ক্ষেত্রে কিভাবে হবে, হয় আর আর ইকুয়াল টু হচ্ছে অর্ডার অফ এক্স, তারপর হচ্ছে s equal to order of y, এটা x এর অর্ডার এটা y এর অর্ডার। আচ্ছা, যাই হোক ক্রম আর কি। এবার আসি কোভেরিয়েন্স। ভেরিয়েন্স আমরা দেখেছি, এবার আসি কোভেরিয়েন্স, যেটা সহপ্রসারণ বলা হয়।
covariance measures whether two variables move together. এটা x আর y দুটো ঘটনা আছে, e of x y minus e of x y ফর্মুলাটা। এইখানের মধ্যে আমাদের কোভেরিয়েন্স এর মধ্যে ইন্টারপ্রিটেশনটা একটু দেখি, যেটা জিরো কোভেরিয়েন্সের যে ভ্যালুটা, ঠিক আছে, ভ্যালু যেটা আসবে সেটা জিরো থেকে যদি বড় হয় তাহলে সেটাকে বলা হয় পজিটিভ রিলেশনশিপ, যদি ছোট হয় নেগেটিভ রিলেশনশিপ, আর যদি ইকুয়াল হয় নো লিনিয়ার রিলেশনশিপ হবে। ঠিক আছে, সম্পর্কটা নির্দেশ করবে, কোনো লিনিয়ার সম্পর্ক নেই। এবার কোরিলেশন, এটা ইম্পর্টেন্ট, কোভেরিয়েন্সটা ইম্পর্টেন্ট, কোরিলেশন এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো কোরিলেশনের ক্ষেত্রে কোরিলেশন মেজার্স দ্য স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন অফ দ্য লিনিয়ার রিলেশনশিপ। অর্থাৎ কোরিলেশন দুটো ভেরিয়েবলের সম্পর্কে শক্তি আর দিক নির্দেশ করে। কারণ হচ্ছে আমি দেখি এখানে কি দেওয়া আছে, এখানে আমি একটা হচ্ছে ডায়াগ্রাম দিয়েছি আর কি কোরিলেশনের। তো আমার কোরিলেশনের হচ্ছে এখানে কতগুলো পয়েন্ট দিয়ে আমি একটা হচ্ছে গ্রাফ আর কি একটা স্ট্রেট লাইন এঁকেছি। এটার মূল ফর্মুলাটা দেখি, কোএফিসিয়েন্টের সিগমা ইকুয়াল টু কোভ্যালেন্ট কোভেরিয়েন্সে এখানে এক্স ওয়াই আর সিগমা এক্স আর ওয়াই দুইটার থাকবে, এই যে দুইটা আলাদা আলাদা পয়েন্ট ছিল। আচ্ছা, এবার প্রপার্টিসটা দেখি। প্রপার্টিসের ক্ষেত্রে সিগমার ভ্যালু -1 থেকে বড় বা সমান, -1 থেকে 1 এর মধ্যে হবে আর কি। আর যদি 1 হয় পারফেক্ট পজিটিভ কোরিলেশন, যদি -1 হয় পারফেক্ট নেগেটিভ, আর যদি 0 হয় নো লিনিয়ার কোরিলেশন। এটা ইম্পর্টেন্ট, এগুলো একটু জেনে রাখবেন। এবার আসি রিগ্রেশন, এটাও ইম্পর্টেন্ট। রিগ্রেশনের মধ্যে রিগ্রেশন প্রেডিক্টস ওয়ান ভেরিয়েবল ফ্রম অ্যানাদার। ঠিক আছে, রিগ্রেশনটা মূলত কি ব্যবহার করা হয়, একটা ভেরিয়েবলের মান থেকে অন্যটির মান বা প্রেডিকশন মানে মান পূর্বাভাসটা না পূর্বাভাস করার জন্য মূলত আমাদের রিগ্রেশনটা করা হয়। তো এটার ফর্মুলা y = a + bx, যেখানে আমাদের b হবে কোভেরিয়েন্স x আর y ডিভাইডেড বাই ভেরিয়েন্স x, আর এরপরে আছে এটা হবে আমাদের y বার থেকে bx বার বিয়োগ, এই যে দেওয়া আছে এখানে, এটা জেনে রাখবেন। রিগ্রেশনটা ইম্পর্টেন্ট। রিগ্রেশন অফ x আর x অন y, x এর উপর y এর হলে তখন x y, x এর আগে ওইখানে y হবে, বাকিগুলো তো ঠিক আছে। আর হয় আর আমাদের বি প্রাইমটা কি হবে সেটা দেওয়া আছে। রিগ্রেশন কোথায় ইউজ করা হয়, ক্রেডিট এক্সাম মার্কস। এটা কি করা হয়, আগে থেকে একটা হচ্ছে মান প্রেডিকশনের জন্য আর কি। তো সেটা এক্সাম মার্কস হতে পারে, স্যালারি হতে পারে, সেলস হতে পারে, ডিমান্ড ফোরকাস্ট ডিমান্ড হতে পারে। ঠিক আছে, এবার ইন্ডিপেন্ডেন্স অফ র্যান্ডম ভেরিয়েবলস। ইন্ডিপেন্ডেন্স অফ র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে আমরা দেখি সেটা হচ্ছে দুইটা যদি র্যান্ডম ভেরিয়েবল আর কি একে অপরের উপর নির্ভর না করে, ইন্ডিপেন্ডেন্ট যেহেতু বলা হয়েছে নির্ভর না করে, তখন তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। Two random variables are independent if no one gives no information about the other. অর্থাৎ একে অপরের নির্ভর না করলে তাদেরকে কি বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। ডিসক্রিটের ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি, আর ফর এভরি এক্স ওয়াই এর জন্য কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে। আর এক্সাম্পল দিচ্ছে, এক্সাম্পলটা দেখি। এক্সাম্পল এরপরে ভ্যালু দেওয়া আছে, এই জিনিসটা আপনারা পারবেন, এখানে তো কঠিন কিছুই নাই। এক্স আর ওয়াই হচ্ছে যে এখানে কি হবে ইন্ডিপেন্ডেন্ট সেটা। এবার আসে আমাদের bivariate normal distribution. A bivariate normal distribution is the joint distribution of two normally distributed random variables if x y কি হবে আমাদের and অর্থাৎ মূলত যখন দুটি র্যান্ডম ভেরিয়েবল একই সাথে যদি আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন অনুসরণ করে এবং তাদের যে জয়েন্ট ডিস্ট্রিবিউশন থাকে, জয়েন্ট ডিস্ট্রিবিউশন যৌথ বন্টন যদি নর্মাল হয় তখন তাকে ভাই ভেরিয়েট, অর্থাৎ আমাদের কি বলা হয় এটাকে দ্বিচলক স্বাভাবিক বন্টন বলা হয় আর কি। তো এটার যদি আমাদের ঘটনাগুলো এভাবে এক্স আর ওয়াই কি হয় অ্যান্ড আমি অফ এক্স আর দুইটা ঘটনা এটা, তারপরে ভেরিয়েন্স ও ভেরিয়েন্স, এরপর হচ্ছে সিগমা, অ্যান্ড এর মধ্যে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড আর ওয়াই ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, দুইটাই যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় এই ফর্মুলা অনুযায়ী নর্মালি ডিস্ট্রিবিউটেড এটা বোঝাচ্ছে। দেয়ার জয়েন্ট বিহেভিয়ার ইজ ডিসক্রাইবড বাই দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট সিগমা, অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ধারণ করে কোরিলেশন কোএফিসিয়েন্ট আর কি।
এবার প্যারামিটার্স এর মধ্যে যে কোনটা মিন অফ এক্স বলেছে, এটা মিন অফ ওয়াই যেটা লিখেছিলাম, এটা সিগমা স্কয়ার। এটা হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স, এটা ওয়াই, এটাকে কোরিলেশন বলা হয়। এর প্রপার্টিজটা দেখি। মার্জিনাল ডিস্ট্রিবিউশনস আর নরমাল, কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন আর অলসো নরমাল। ইফ সিগমা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হবে, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে, ইন্ডিপেন্ডেন্ট হবে, এটা স্বাধীন হবে। এই বৈশিষ্ট্য শুধুমাত্র বাইভেরিয়েট নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এটা। আর এর মধ্যে এবার যে ফর্মুলাগুলো ছিল আমি সেটা আবার লিস্ট করে দিয়েছি, আপনারা যখন পিডিএফটা নেবেন তখন আবার মন ছেলে এইভাবে দেখতে পারেন, এটা আমি আর দেখাচ্ছি না।